Our next speaker is Supratik Pal. He is a professor at ISI, Kolkata. And Supratik will talk about dark matter, dark energy. So, thank you very much, Devadesda, for a nice introduction, and thank you all for coming. So, I'll be basically talking about, this is the title, so dark, darker, darkest, and some light. So, as you have heard about, so I'll basically talk about dark energy, but I'll start with dark matter, little bit introduction of dark matter, and then I'll move on to dark energy. So, here is the alternative title of my talk, Andhokarer Utso Hote, which basically suggests that Amiyo Banglay bolbo. Okay, so sorry to Anando, and is there anyone else who doesn't understand Bengali? I mean, please raise your hand. Is it all right? Okay, so thank you very much. আমি বাংলায় বলবো, but as you will see, আমার slides গুলো mostly English-এ থাকবে, so this will be more or less a bilingual talk, so to say. And so আমি basically একটা গল্প বলবো, without going into details of anything and all these things. So you are free, please feel free to interrupt me anytime if you have any questions, and we can stop anytime, so no issues at all. Okay, fine. Yes. So this is the take home message. আমি পুরো টকটাতে যে জিনিসটা ফোকাস করার চেষ্টা করব সেটা হচ্ছে যে the purpose of doing science is not just to help you brew your morning coffee. এর মানেটা কি? না আমরা বিজ্ঞান করি, আমরা ছোটবেলা থেকে বিজ্ঞান শিখি এবং বিজ্ঞান করার প্রধান উদ্দেশ্যটা আমরা কি পড়ি? বিজ্ঞান করার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনটাকে আরো স্মুথ করা, আরো ইজ করা। এটা কিন্তু বিজ্ঞানের একটা ছোট্ট অবদান। অবশ্যই এটা জরুরি, বিকজ আমরা এই যে ঘরের মধ্যে আছি, এখানে আলো আছে, এসি আছে, সব কিছু আছে, এটা বিজ্ঞানের অবদান। তো অবশ্যই এটা জরুরি, কিন্তু বিজ্ঞানের রোলটা এর থেকে অনেক অনেক বড়, অনেক অনেক বড়। সেই বড় রোলটা কি আমরা একটু খোঁজার চেষ্টা করবো এই টকে, এবং এই মেসেজটা যদি আমরা দিনের শেষে না নিয়ে যাই, ইভেন বাকি পুরোটাই যদি আমরা বুঝতে না পারি, এই মেসেজটা যদি দিনের শেষে আমরা নিয়ে যাই, আই থিঙ্ক মাই টক উইল বি আ সাকসেস। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো লেট মি স্টার্ট উইথ দিস। এটা কি তোমরা জানো? একটি বড় মোবাইল কোম্পানির লোগো। তো এটা বেসিক্যালি কি বলছে? এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট। এটা কি বলছে না, সাপোজ আমরা শুরু করি এখান থেকে, আমরা কি জানি? এটা বলছে যে এই যে সায়েন্স সিটি, এই সায়েন্স সিটির অডিটোরিয়ামে আমরা সবাই বসে আছি, এবং আমি একজন ভদ্রলোক, আমি এখানে দাঁড়িয়ে তোমাদের মধ্যে ভাষণ দিচ্ছি, এবং তোমরা সবাই অ্যাপারেন্টলি অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করছো। তো আমি দেখার চেষ্টা করি এই যে আমি এবং আমরা, এই পুরো মহাবিশ্বের মধ্যে আমরা কোথায় আছি এবং আমরা কত বড়, কত মহান, সেটা একটু বোঝার চেষ্টা করি। ওকে, তো আমরা শুরু করি আমরা যা কিছু জানি তার সেই জায়গা থেকে, এবং আমি ধরে নেব যে তোমরা অ্যাটলিস্ট হায়ার সেকেন্ডারি ফিজিক্স তোমরা সবাই জানো, এটা আমি ধরে নিতে পারি। 11-12 ফিজিক্স তোমরা সবাই জানো, ঠিক আছে? তো সেটার উপর বেস করে আমি যাওয়ার চেষ্টা করব। ওকে, ফাইন। তো আমি কোথায় আছি এটা আমরা জানি। এই যে বললাম সায়েন্স সিটি, এই সায়েন্স সিটিটা কি না, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ বলে একটি রাজ্য, যে রাজ্যটা বেসিক্যালি ভারতবর্ষের একটি অংশ, ভারতবর্ষের একটি দেশ। এই দেশের মধ্যে পশ্চিমবঙ্গ একটি রাজ্য, এবং তার মধ্যে কলকাতা একটি ছোট্ট শহর, এবং সেই শহরের মধ্যে সায়েন্স সিটি একটা ছোট্ট জায়গা, যার অডিটোরিয়ামে বসে আমরা গল্প করছি। এটা আমরা জানি। ওকে, আমরা আরো কিছু জানি। সেটা কি না, আমরা জানি এই যে ভারতবর্ষ, এই ভারতবর্ষ অ্যাকচুয়ালি আমাদের পৃথিবী বলে একটি গ্রহ আছে, এবং গ্রহের মধ্যে অনেক অনেক অনেকগুলো দেশ আছে। সেই দেশের মধ্যে একটি দেশ হলো ভারতবর্ষ। তাহলে আমরা কোথায় আছি না, এই যে পৃথিবী, এই পৃথিবীর মধ্যে একটি দেশ হলো ভারতবর্ষ, তার মধ্যে একটি রাজ্য হলো পশ্চিমবঙ্গ, তার মধ্যে একটি শহর কলকাতা, এবং সেই শহরের সায়েন্স সিটি, সেই সায়েন্স সিটির অডিটোরিয়ামে বসে আমরা গল্প করছি। আমাদের অবস্থানটা আমরা একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? এটা আমরা জানি। এর বাইরে আর কিছু কি আমরা জানি? অবশ্যই আমরা জানি এই ভদ্রলোককে। ইনি কে? ইনি হচ্ছেন সূর্যি মামা, তাই তো? ইনি ভোরবেলা পূর্ব আকাশে উদয় হন, সন্ধ্যেবেলা অস্ত যান। একে নিয়ে আমরা কাব্য করি, সাহিত্য করি, সমস্ত কিছু করি। কিন্তু আমরা যদি একটু বিজ্ঞানের চোখ দিয়ে দেখি, তাহলে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইনি ঠিক ততটা নিপাট ভালো মানুষ নন। হ্যাঁ, ইনি অ্যাকচুয়ালি গনগনে আগুনের গোলা। কতটা টেম্পারেচার না, সারফেস থেকে আরম্ভ করে ধীরে ধীরে তুমি যদি ভেতরে যাও, তুমি দেখবে টেম্পারেচার প্রচুর বাড়ছে, মিলিয়নস অফ কেলভিন টেম্পারেচার। তো এই যে ভদ্রলোকটি বসে আছেন, এই ভদ্রলোক কি করছেন? এই ভদ্রলোক আছেন বলে আমরা আছি, তিনি আলো দিচ্ছেন বলে আমরা আছি, আমরা বেঁচে আছি, আমরা সমস্ত কিছু কাজ করছি, আমরা কথাবার্তা বলছি, এবং আমরা বিজ্ঞান চর্চা করছি। ওকে, সেই ভদ্রলোকের অবস্থানটা কোথায়? না, এই ভদ্রলোক বেসিক্যালি, এই ভদ্রলোক এখানে আছেন,
এবং এনার এই যে সূর্যি মামা, তার একটা সংসার আছে, 9টি সন্তান, এই 9টি সন্তান নিয়ে সংসার। তার মধ্যে শেষের যে সন্তান, তিনি মাঝে মাঝেই ঘর ছেড়ে চলে যান, তাকে তুমি প্ল্যানেট ভাববে কি ভাববে না তুমি জানো না। তো বাকি সন্তানরা মোটামুটি ভালো মানুষ, তারা কি করেন না এই সূর্যি মামার চারপাশে একটা স্টেবল সার্কুলার অরবিটে ঘোরাঘুরি করার চেষ্টা করেন। ওকে, সো আমাদের এই যে বিশাল গ্রহ পৃথিবী, সেই পৃথিবী কি তাহলে? এই যে সোলার সিস্টেম, এই সোলার সিস্টেমে সূর্য হলো একটি নক্ষত্র, এবং এই সূর্যের 3 নম্বর গ্রহ হচ্ছে পৃথিবী। সেই পৃথিবীর মধ্যে একটি দেশ হলো ভারতবর্ষ, সেই ভারতবর্ষের মধ্যে একটি রাজ্য হলো পশ্চিমবঙ্গ, এবং পশ্চিমবঙ্গের মধ্যে একটি শহর হলো কলকাতা, তার মধ্যে সায়েন্স সিটি, এবং সেখানকার অডিটোরিয়ামে দাঁড়িয়ে আমরা কথাবার্তা বলছি। এটা আমরা জানি, আমাদের ছোটবেলাকার নলেজ থেকে এটা আমরা জানি, অনেক কিছু জানি আমরা। ঠিক আছে, বেশ। আর কিছু কি আমরা জানি? আমরা আরো কিছু জানি। আমরা জানি যে আমরা যদি খোলা চোখে আকাশের দিকে তাকাই, রাতের আকাশের দিকে তাকাই, কলকাতার মধ্যে পলিউশন প্রচণ্ড, আমরা খুব কম দেখতে পাই, কিন্তু একটু যদি গ্রামের দিকে যাও, যেখানে জলটা কোথায় রাখো, থ্যাংক ইউ ভেরি মাচ, একটু যদি গ্রামের দিকে যাও, সেখানে পলিউশন ফ্রি, সেখানে তুমি অনেক ভালোভাবে দেখতে পাবে। তুমি দেখবে এই যে আমাদের সূর্যি মামা, যে নক্ষত্রটি নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম, এই সোলার সিস্টেম, এই সূর্যের মতো আরো লক্ষ 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 গ্রহ, লক্ষ লক্ষ তারা, নক্ষত্র, তারা এখানে রয়েছে, এবং সেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই। সুতরাং আমাদের একটা প্রশ্ন তৈরি হলো। সেই প্রশ্নটা কি? এই প্রশ্ন কেন তৈরি হলো? প্রথমত আমরা শুরু করেছিলাম, তাই তো, সায়েন্স সিটি দিয়ে শুরু করেছিলাম, এবং এখান থেকে আমরা অলরেডি বুঝেছি, এটুকু বুঝেছি যে আমি বেসিক্যালি খুব ক্ষুদ্র একটি জীব। হ্যাঁ, 5.5 ফিট, 6 ফিট, 6.5 ফিট হাইট, আমি একটি ক্ষুদ্র জীব। কিন্তু অন্যদের থেকে মানুষের একটা বড় তফাৎ আছে। সেই তফাৎটা কি? মানুষের দুটো বড় ক্ষমতা আছে। প্রথম হচ্ছে অজানাকে জানার একটা অদম্য আগ্রহ আছে, আর দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা আছে মেধা। এই দুটো দিয়ে মানুষ কি বলল, এই যে খালি চোখে যা দেখছি, এই দেখাটাতে আমি খুশি নই, আমি সন্তুষ্ট নই, এর মধ্যে আরো অনেক কিছু জানার আছে, যেটা তোমরা অলরেডি ডক্টর কানন দত্তর টকে শুনেছ। তো সেই জানার জন্য আমি কি করব না, জানার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আমরা খালি চোখের বাইরে যাব। কারণ আমাদের চোখ তো একটা যন্ত্র, সেই যন্ত্রের লিমিটেশন আছে, সেই লিমিটেশনটা ওভারকাম করব। সুতরাং আমরা কি করব না, আমরা যে যন্ত্রের সাহায্য নেব, সেই যন্ত্রের নাম হচ্ছে টেলিস্কোপ। এটা একটা কার্টুন। আজ থেকে 400 বছর আগে গ্যালিলিও গ্যালিলি প্রথম টেলিস্কোপ আবিষ্কার করেছিলেন, এবং সেই টেলিস্কোপ আবিষ্কার করে তিনি কিছু ইনফরমেশন আমাদের দিয়েছিলেন, যেগুলো আমরা খালি চোখে হয়তো ভালোভাবে দেখতে পাই না। এবং তার শাস্তি স্বরূপ কী হয়েছিল আমরা জানি, তাকে অন্ধ করে দেওয়া হয়েছিল। যিনি অন্ধ করেছিলেন, কেউ তার নাম বলতে পারবে? পারবে না। 400 বছর পরে যিনি অন্ধ করেছিলেন তার নাম আমরা কেউ জানি না, কিন্তু যেটা সত্যি, বিজ্ঞান হলো সত্যি, সেই সত্যিটা আমরা জানি, এবং সেই সত্যিটার পেছনে যিনি খেটেছিলেন তার নাম হচ্ছে গ্যালিলিও গ্যালিলি, তার নাম আমরা জানি। এভাবেই কিন্তু সত্যি সার্ভাইভ করে, কেউই সেই সত্যিকে আটকাতে পারে না। এটা একটা বিজ্ঞানের বড় সাফল্য। বেশ, কামিং ব্যাক টু সায়েন্স। তো এই টেলিস্কোপ তৈরি হলো, এবং সেই টেলিস্কোপে তোমরা বিভিন্ন রকম গল্প শুনেছো, আমি এটা ডিটেলসে যাব না। আমি আমার যে টেলিস্কোপগুলো আমার বলার জন্য লাগবে, সেই টেলিস্কোপগুলোতে আমি ধীরে ধীরে ফিরে আসবো। তো এই টেলিস্কোপ তৈরির মূল উদ্দেশ্যটা কি আমরা সেটাও বুঝতে পারলাম। টেলিস্কোপ তৈরির মূল উদ্দেশ্য হলো এটাই, ওয়ান্স এগেইন লেট মি রিপিট, সেটা হচ্ছে আমরা খালি চোখে যেটা দেখছি সেটা সব দেখা নয়, বিকজ আমাদের চোখ যে যন্ত্র তার লিমিটেশন আছে। সুতরাং আমরা কি করব না, খালি চোখের বাইরে বেরিয়ে আমরা আমাদের যে মহাবিশ্ব, সেই মহাবিশ্ব সম্বন্ধে জানার চেষ্টা করব। তার কারণ কি? তার কারণ আমাদের ছোটবেলাকার যে নলেজ সোলার সিস্টেম, তাতেই আমরা দেখেছি যে সেই সোলার সিস্টেমের মধ্যে আমি একটি ক্ষুদ্র জীব, আমি ছোট্ট একটা জায়গাতে পড়ে আছি, এবং আমরা অলরেডি খালি চোখে দেখছি যে সোলার সিস্টেমের বাইরে প্রচুর প্রচুর নক্ষত্র রয়েছে। সুতরাং সেখানে কি আছে এটা আমি জানার চেষ্টা করব। এর জন্য আমি কি করলাম না, আমরা টেলিস্কোপ তৈরি করলাম, এবং এই 400 বছর ধরে ধীরে ধীরে স্টেপ ওয়াইজ টেলিস্কোপ ইভলভ করেছে। তোমরা রেডিও টেলিস্কোপের গল্প শুনলে, আমি আরও কিছু কিছু টেলিস্কোপ নিয়ে কথাবার্তা বলবো, এবং সেই টেলিস্কোপ থেকে কি কি ইনফরমেশন আমরা পাই সেটা নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। ফাইন। নাও, প্রথম কথা হলো ডার্ক। আমি তো বললাম টেলিস্কোপ দিয়ে আমি দেখবো, আলো দেখবো, অথচ আমি শুরু করছি অন্ধকারের কথা। এই কথাটার মানেটা কি? এটা একটু হিন্ট তোমরা অলরেডি ডক্টর কানন দত্তর টক থেকে শুনেছো, আমি সেটাতে আসছি ধীরে ধীরে। ওকে, সেই টেলিস্কোপ দিয়ে আমি প্রথম যেটা দেখলাম সেটা তোমরা অলরেডি দেখেছো, এটা হলো আমাদের গ্যালাক্সি। আমাদের গ্যালাক্সির নাম কি? মিল্কি ওয়ে, তাই তো? তো এই হলো আমাদের গ্যালাক্সি। তোমরা যদি লাদাখে যাও, খুব পরিষ্কার আকাশ এবং পলিউশন ফ্রি, তোমরা কিন্তু এটা দেখতে পাবে, মিল্কি ওয়েটা তোমরা দেখতে পাবে।
ওকে, সো টেলিস্কোপ দিয়ে আমি কি করলাম, তাহলে যে খালি চোখে দেখলাম তার থেকে আর একটু ভালো করে দেখার চেষ্টা করলাম। এই যে মিল্কি ওয়ের মধ্যে আমার অবস্থানটা কোথায়, যে কোনো একটা আরবিট্রারি ডট, এই প্রতিটা ডট হচ্ছে একটা করে স্টার, যে কোনো একটা আরবিট্রারি ডট যেটা হচ্ছে আমাদের সান। সো আমার অবস্থানটা কোথায়, না এই যে আমার গ্যালাক্সি, এই যে গ্যালাক্সি সে মিলিয়নস অফ স্টার্স দিয়ে তৈরি, প্রত্যেকটা ডট একটা করে স্টার, তার মধ্যে যে কোনো একটা আরবিট্রারি স্টার, মোটামুটি এরকম একটা জায়গাতে যে কোনো একটা আরবিট্রারি স্টার হচ্ছে আমাদের সান। সেই সানের মধ্যে, সানের যে সোলার সিস্টেম, তার মধ্যে একটা প্ল্যানেট হচ্ছে আর্থ। সেই আর্থের মধ্যে ইন্ডিয়া হচ্ছে একটা দেশ, তার মধ্যে পশ্চিমবঙ্গ হচ্ছে একটা রাজ্য, তার মধ্যে কলকাতা একটা শহর, এবং তার মধ্যে সায়েন্স সিটি, এবং তার অডিটোরিয়াম আমরা কথাবার্তা বলছি। সো আমাদের অবস্থানটা আমাদের গ্যালাক্সির মধ্যে এতটাই ছোট, এতটাই নগণ্য। তো এটাই কি সব জানা? না, এর বাইরে আর একটু জানার আছে। এটা কি? এই গ্যালাক্সিকে, এই ছবিগুলো তোমরা অলরেডি দেখেছো, সো আমি একটু তাড়াতাড়ি স্কিপ করে যাওয়ার চেষ্টা করছি। তো এই গ্যালাক্সিটাকে তুমি যদি একটা অন্য অ্যাঙ্গেল থেকে দেখো, তাহলে তুমি দেখবে যে গ্যালাক্সিটা একটা অদ্ভুত রকমের দেখতে। এটাকে বলে স্পাইরাল গ্যালাক্সি। বিভিন্ন রকমের গ্যালাক্সি আছে, তার মধ্যে একটা টাইপ অফ গ্যালাক্সি হচ্ছে স্পাইরাল গ্যালাক্সি, যেটা নিয়ে আমি বেশি কথাবার্তা বলবো। ওকে, সো আমাদের যে গ্যালাক্সি মিল্কি ওয়ে, সেটা হচ্ছে একটা স্পাইরাল গ্যালাক্সি। এটা কিরকম দেখতে হয়? এটা দেখতে হয় এর মাঝখানটা গোল, এটাকে বলে কোর। আর তার চারপাশটা একটা ফ্ল্যাট ডিস্কের মতো। এবং এই ডিস্কটা কিরকম, না এই ডিস্কটা একটা কন্টিনিউয়াস ডিস্ক নয়, এই ডিস্কটা বেসিক্যালি এরকম লেজের মতো একটা একটা করে বেরিয়ে আছে, লেজের মতো বেরিয়ে আছে। অলরেডি তোমরা শুনেছো, এটা অপটিক্যাল টেলিস্কোপ থেকে আমি দেখছি। আমি যদি রেডিও টেলিস্কোপ দিয়ে দেখি, তাহলে আমি একটু ভালোভাবে দেখতে পাবো, এবং সেটা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে প্রতিটা লেজ বেসিক্যালি এরকম। এই লেজগুলো কি? এই লেজগুলো হচ্ছে নিউট্রাল হাইড্রোজেনের মেঘ, যেটা আমরা অপটিক্যাল টেলিস্কোপ দিয়ে দেখতে পাই না। তার কারণও তোমরা শুনেছো, এটা আমরা রেডিও টেলিস্কোপ দিয়ে দেখতে পাই। এই লেজগুলো হচ্ছে নিউট্রাল হাইড্রোজেনের মেঘ। এবং এই নিউট্রাল হাইড্রোজেনটা কি করে, না এটাও তোমরা শুনেছো, আমি একটু তাড়াতাড়ি স্কিপ করে যাওয়ার চেষ্টা করছি। এই নিউট্রাল হাইড্রোজেনের একটা পার্টিকুলার প্রপার্টি আছে। তোমরা জানো হাইড্রোজেনের দুরকম স্টেট থাকে, সিঙ্গলেট অ্যান্ড ট্রিপলেট, তাই তো? যখন প্রোটন ইলেকট্রন দুজনের স্পিন আপ, সেটা একটা স্টেজ। আরেকটা স্টেট থাকে প্রোটন আর ইলেকট্রনের দুজনের স্পিন, একজনের আপ একজনের ডাউন। এবং এদের দুজনের মধ্যে স্লাইট অ্যামাউন্ট এনার্জি ডিফারেন্স থাকে। এবং এরা কি করে, না এরা বেসিক্যালি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে জাম্প করে। ওকে, এটাকে বলে একটা স্পিন ফ্লিপ হয়, এটাকে বলে হাইপারফাইন স্প্লিটিং। আমি ডিটেলসে যাচ্ছি না, বাট তোমরা যারা বিএসসি ফিজিক্স অলরেডি পড়তো, তোমরা অলরেডি জানো, এটা অ্যাটমিক ফিজিক্সে পড়েছো। সো এই যে স্পিন ফ্লিপ, তার জন্য কি হচ্ছে, না এই দুটো যেহেতু এনার্জি ডিফারেন্স আছে, সো কি করছে, আইদার একটা এনার্জি রিলিজ করছে আর একটা এনার্জি অ্যাবজর্ব করছে। এবং সেই এনার্জিটা বেসিক্যালি যে অ্যামাউন্টের এনার্জি রিলিজ করছে, সেটা আমাদের এখানে এসে পৌঁছাচ্ছে, এবং আমরা সেটাকে অ্যাকসেপ্ট করি। ইটস নট দ্যাট ইজি, এটা হিউজ অ্যামাউন্ট নেওয়া হয়, বিকজ তোমরা জানো যে হাইপারফাইন ট্রানজিশন ইজ আ ফরবিডেন ট্রানজিশন। সো কি করে আমরা পাই, অ্যান্ড এটসেট্রা, প্রচুর গল্প আছে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সেটা এখান থেকে রিসিভ করতে পারি আমাদের রেডিও টেলিস্কোপ দিয়ে। এবং সেটা রিসিভ করে আমরা যদি দেখি যে এনার্জিটা পাচ্ছি, সেই এনার্জি থেকে E=h আমরা ক্যালকুলেট করতে জানি, সেখান থেকে ফ্রিকোয়েন্সি আমরা পেতে পারি। সেই ফ্রিকোয়েন্সিটা হয় টিপিক্যালি 1420 মেগাহার্টজ। এবং এই ফ্রিকোয়েন্সি থেকে আমরা ওয়েভলেন্থ বের করতে পারবো, বিকজ μ=c/λ। সো ওয়েভলেন্থটা হয় টিপিক্যালি 21 সেন্টিমিটার। তো এই জন্য রেডিও অ্যাস্ট্রোনমি যখন তোমরা করছো বা কসমোলজি করছো, তখন বারবার 21 সেন্টিমিটার এই কথাটা ঘুরে আসে, বিকজ এটা একটা টিপিক্যাল ওয়েভলেন্থ, যে ওয়েভলেন্থটা আমাদের অনেক বেশি ইনফরমেশন দেয়। কি দেয় আমি ধীরে ধীরে আসবো। ওকে, ইজ ইট ক্লিয়ার? কোনো প্রশ্ন থাকলে যে কোনো সময় আমায় থামাবে, বা যদি কোনো অবজেকশন থাকে যে না স্যার আপনি ভুল বলছেন, ফাইন। ওকে, এবং নট অনলি দ্যাট, যেটা তোমরা অলরেডি শুনেছো, যে 80% অফ ভিজিবল ম্যাটার ইজ অ্যাকচুয়ালি নিউট্রাল হাইড্রোজেন। সো দিস কন্টেন্স হিউজ অ্যামাউন্ট অফ ইনফরমেশন। যে ইনফরমেশনটা আমরা যতক্ষণ অবধি অপটিক্যাল টেলিস্কোপ বা খালি চোখে দেখছিলাম, সেই ইনফরমেশন ওয়াজ মিসিং। সেই ইনফরমেশনটা আমাদের কালেক্ট করা দরকার। তার কারণ আমাদের জানার একটা অদম্য আগ্রহ আছে, যে ওই যে অজানাটা, সেই অজানাটার মধ্যে কি আছে। ওকে, সো এই জিনিসটা বহুদিন থেকে স্টাডি করা হয়েছে, এবং এই জিনিসটা আমাদের যেটা প্রথম ইনফরমেশন দেয়, সেটা হচ্ছে এটা। এই প্লটও তোমরা দেখেছো, কাজে আমি খুব তাড়াতাড়ি স্কিপ করে যাব। এটা বলে যে ওই যে নিউট্রাল হাইড্রোজেনগুলো, এইগুলো বেসিক্যালি ওই গ্যালাক্সির সেন্টারের চারদিকে ঘুরছে, এবং যদি ঘুরছে এবং স্টেবল সার্কুলার অরবিটে ঘুরছে। যদি স্টেবল সার্কুলার অরবিটে ঘুরে, তাহলে আমরা কি জানি, আমাদের 11-12 এর গ্র্যাভিটেশনাল ফিজিক্সের নলেজ থেকে জানি যে বেসিক্যালি ওর উপর দুটো ফোর্স কাজ করছে, তাই তো? কি ফোর্স? একটা সেন্ট্রিফিউগাল ফোর্স আর একটা গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকটিভ ফোর্স। এবং যখন স্টেবল সার্কুলার অরবিটে ঘুরে, যেমন ভাবে আর্থ সানের চারদিকে ঘুরছে, তখন কি হয়, এই দুটো ফোর্স একে অন্যকে ব্যালেন্স করে। ওকে, সো mv²/r = gmm/r²। এবার তুমি ক্যালকুলেট করো, যখন তুমি ওই মেটেরিয়ালটার ভেতরে আছো আর যখন বাইরে আছো, তখন কি হবে? ভেতরে থাকলে মাসটাকে তুমি রিপ্লেস করবে বাই ডেনসিটি। ওকে, 4/3 πr³ ρ।
সো ভেতরে থাকলে আমি যদি বলি যে এই যে রোটেশনাল ভেলোসিটিটা তুমি ক্যালকুলেট করে অ্যাজ ফাংশন অফ আর তুমি বের করতে পারবে, এবং বাইরে থাকলে তুমি বের করতে পারবে, বিকজ বাইরে থাকলে তখন মাসটা হবে কনস্ট্যান্ট। ওকে, সো ভেতরে থাকলে তুমি যদি ক্যালকুলেট করো তুমি দেখবে যতক্ষণ ভেতরে আছে ততক্ষণ তার ভেলোসিটিটা হয় ভি ইজ প্রপোর্শনাল টু আর। ওকে, এটা হচ্ছে আর ডিস্টেন্স এন্ড এটা হচ্ছে রোটেশনাল ভেলোসিটি, ভি ইজ প্রপোর্শনাল টু আর, এবং যখন বাইরে যায় তখন ভি ফলস অফ অ্যাজ 1/√অফ আর। সিম্পল ক্যালকুলেশন, নিউটনিয়ান মেকানিক্স, কিচ্ছু দরকার নেই। ওকে, সো প্লটটা তুমি যদি ড্র করো তোমার নলেজ অফ সায়েন্টিফিক নলেজ দিয়ে তোমার প্লটটা পাওয়া উচিত এরকম, বাড়বে যতক্ষণ অব্দি ভেতরে আছে, যেহেতু প্রপোর্শনাল টু আর স্ট্রেট বাড়বে, তারপর 1/√অফ আর রেটে ফল করবে। দিস ইজ হোয়াট উই এক্সপেক্ট, বাট হোয়াট উই গেট ইজ টোটালি সারপ্রাইজিং। অবজারভেশনালি যেটা দেখা যায় সেটা হচ্ছে ভেলোসিটিটা বাড়ার পর একটা লেভেলে গিয়ে কমে না, মোটামুটি একটা স্টেবল জায়গায় পৌঁছে যায়, এবং এই ভেলোসিটিটা হিউজ, দিস ইজ 200 কিলোমিটার পার সেকেন্ড রাফলি। তো এই যে হিউজ অ্যামাউন্ট অফ ভেলোসিটি এবং সেটা একটা স্টেবল জায়গায় পৌঁছে যাচ্ছে, নামছে না, দিস ইজ কোয়াইট সারপ্রাইজিং। এন্ড হাউ টু এক্সপ্লেইন দ্যাট? সে এক্সপ্লেনেশনটা তোমরা অলরেডি শুনেছো। সে এক্সপ্লেনেশনটা হচ্ছে যে নিশ্চয়ই আমরা যেটা দেখছি, ইভেন রেডিও টেলিস্কোপ দিয়ে আমরা যেটা দেখছি, নিশ্চয়ই তার বাইরে আরো হিউজ অ্যামাউন্ট অফ ম্যাটার আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, এবং সেই ম্যাটার কি করছে? ওকে এক্সট্রা অ্যামাউন্ট অফ অ্যাক্সিলারেশন দিচ্ছে। এক্সট্রা অ্যামাউন্ট অফ অ্যাক্সিলারেশন দিচ্ছে বলে ও বেসিক্যালি নামছে না, ওইভাবে যাচ্ছে। ওকে, সো দিস ইজ দ্য ফার্স্ট হিন্ট, যে হিন্ট থেকে আমরা বলতে পারি যে even what we do not see also exists. This is the first hint of dark matter. এটা কি বলছে? once again this is a cartoon. এটা বলছে এই যে গ্যালাক্সিটা আমি আঁকলাম, স্পাইরাল গ্যালাক্সি, এটা হচ্ছে গ্যালাক্সির বাল্জ বা সেন্টার, এটা হচ্ছে গ্যালাক্সির ডিস্ক, যতটা আমি দেখতে পাচ্ছি ইভেন ইউজিং রেডিও টেলিস্কোপ, বাট যেটা আমি দেখতে পাচ্ছি না, দ্যাট ইজ রিয়েলি 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 ইম্পর্টেন্ট। সেটা কি না, সেটা হচ্ছে এর বাইরে একটা ডার্ক ম্যাটারের হেলো, যেটা আমি দেখতে পাচ্ছি না, এবং সেটা একটা হিউজ অ্যামাউন্ট। কতটা অ্যামাউন্ট আমি পরে আসবো, যেটা একটা হিউজ অ্যামাউন্ট। ওকে, সো আমি শুরু করেছিলাম এভাবে যে টেলিস্কোপ দিয়ে আমরা বেসিক্যালি আলো দেখার চেষ্টা করছি, কিন্তু দিনের শেষে আমরা যেখানে পৌঁছাচ্ছি আলোটা ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু সেই আলো হিন্ট দেবে, এটাও তোমরা অলরেডি শুনেছো যে ভিজিবল যা কিছু দেখছি সেখান থেকে আমি অনেক বেশি হিন্ট পাচ্ছি, সেই হিন্টগুলো খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট হিন্ট হোয়াট আই গেট ইজ দ্যাট যে গ্যালাক্সি, প্রত্যেকটা স্পাইরাল গ্যালাক্সি, এবং এখন অব্দি 1000-এর ওপর স্পাইরাল গ্যালাক্সি ডিটেক্টেড হয়েছে। তোমরা প্রশ্ন করতেই পারো যে দিস মাইট বি অ্যান এক্সেপশন, বাট 1000-এর ওপর গ্যালাক্সি, স্পাইরাল গ্যালাক্সি ডিটেক্টেড হয়েছে যাদের প্রত্যেকের ক্ষেত্রে এক্স্যাক্টলি সিমিলার ফিচার পাওয়া যায়, এবং প্রত্যেকের ক্ষেত্রে কনক্লুশনটা হচ্ছে যে ডার্ক ম্যাটার হেলো নিশ্চয়ই রয়েছে সারাউন্ডিং দ্য গ্যালাক্সি। দেয়ার আর অনলি 2 exceptions that has been found out very recently. We don't know the explanation as of now, but barring those two, there are thousands of spiral galaxies, এদের প্রত্যেকের ক্ষেত্রে একই রেজাল্ট পাওয়া যায়, এবং people are really convinced that each spiral galaxy has a dark matter halo surrounding it that plays a very 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 crucial role. Okay, is it clear to everybody? Fine, so let's move on. বেশ, বিশাল বিপুল আমাদের গ্যালাক্সি নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম, মিল্কি ওয়ে। এখন আমরা কি দেখলাম? যে আমাদের গ্যালাক্সি বেসিক্যালি দিস ইজ one among millions. This is called a galaxy clusters. A galaxy cluster is made up of millions of galaxies. এবং আমাদের ইউনিভার্স কি? আমাদের ইউনিভার্স ইজ মেড আপ অফ মিলিয়ন্স অফ গ্যালাক্সি ক্লাস্টার, সো টু সে। সো আমাদের ইউনিভার্স, তার মধ্যে প্রচুর গ্যালাক্সি ক্লাস্টার রয়েছে। সেই গ্যালাক্সি ক্লাস্টারগুলোর মধ্যে যে কোনো একটা গ্যালাক্সি ক্লাস্টার হচ্ছে আমাদের ক্লাস্টার, যার মধ্যে একটা, সাপোজ এইটা হচ্ছে আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে। সেই মিল্কি ওয়ে মিলিয়ন্স অফ স্টার্স দিয়ে তৈরি, তার মধ্যে একটা স্টার হচ্ছে সান। সেই সানের যে সোলার সিস্টেম, তার মধ্যে একটা প্ল্যানেট হচ্ছে আর্থ। সেই আর্থের মধ্যে প্রচুর প্রচুর দেশ, তার মধ্যে একটা দেশ হচ্ছে ভারতবর্ষ। সেই ভারতবর্ষের একটা রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, তার মধ্যে একটা শহর কলকাতা, তার মধ্যে সায়েন্স সিটি, এবং সেই সায়েন্স সিটির অডিটোরিয়ামে আমি বসে আছি, বসে কথাবার্তা বলছি। আমাদের মহাবিশ্বের তুলনায় আমাদের অবস্থান ততটাই নগণ্য, ততটাই তুচ্ছ। ওকে, ফাইন। সো কামিং ব্যাক টু সায়েন্স ওয়ান্স এগেন, আমি এই প্রসঙ্গটা কেন আনলাম? এটা আনার আমার সায়েন্টিফিক কিছু উদ্দেশ্য আছে। তাহলে আমাদের গ্যালাক্সি হচ্ছে বেসিক্যালি মিলিয়ন্স অফ গ্যালাক্সি দিয়ে, সরি, আমাদের ক্লাস্টারটা হচ্ছে মিলিয়ন্স অফ গ্যালাক্সি দিয়ে তৈরি, এবং এরকম বহু বহু ক্লাস্টার আমাদের মহাবিশ্বে আছে। সো হোয়াট, একটু আন্দাজ করার চেষ্টা করি। আমরা তো যখন সায়েন্স বলছি তখন আমাদের একটু এস্টিমেট দরকার। হ্যাঁ, শুধু গল্পের বাইরে আমাদের একটু এস্টিমেট দরকার। একটা ছোট্ট এস্টিমেট করি যে আমাদের সাইজটা মোটামুটি কীরকম, যে গল্পগুলো বললাম, আমার 5.5 বা 6 ফিট হাইট, তো এই পুরোটা সাইজটা কীরকম। তো সাপোজ আমরা একটু ভাবার চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে, কতটা দূরে আছে। এটা হচ্ছে আমাদের পড়শি গ্যালাক্সি, আমরা এই নামটাও জানি, নামটা হচ্ছে অ্যান্ড্রোমেডা, তাই তো?
সো আমাদের যে পড়শি গ্যালাক্সি, জাস্ট নিয়ারেস্ট গ্যালাক্সি, আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সি, আমরা দেখলাম এরকম মিলিয়ন্স অফ গ্যালাক্সিস দিয়ে ক্লাস্টার তৈরি, আর মিলিয়ন্স অফ ক্লাস্টার্স দিয়ে আমাদের ইউনিভার্স তৈরি। আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সি কতটা দূরে আছে একটু বোঝার চেষ্টা করি। ওকে, তার থেকে আমরা একটু আন্দাজ পাবো। বেশ, বিজ্ঞানীরা মেজার করে বের করেছেন যে আমাদের পড়শি গ্যালাক্সি আমাদের থেকে 2.5 মিলিয়ন লাইট ইয়ার্স দূরে আছে। দিস ডাজ নট মেক সেন্স আনটিল অ্যান্ড আনলেস আমি কিলোমিটার দিয়ে ভাবার চেষ্টা করি। ওকে, সো লেট মি ব্রিং ইট ডাউন টু কিলোমিটার্স। হাউ মাচ কিলোমিটার্স ইজ ইট? সিম্পল থিং, আমরা করতে জানি, লাইট ইয়ার্স সম্বন্ধে আমাদের আইডিয়া আছে, লাইট ইয়ার্স সম্বন্ধে সবাই জানো। ওকে, ফাইন, সো লেট মি ডু দিস সিম্পল arithmetic. This is the speed of light, this much kilometers per second, and 2.5 million light years can be second in years for, so 2.5 into million into 365 into 24 into 60 into 60, this much seconds. And if I do the simple calculation, the result is this. Kota shunno gono. Please don't do that. So this is the distance of our nearest galaxy from us, nearest galaxy. This is the distance. ওকে, সো আমাদের মহাবিশ্ব সম্বন্ধে একটু একটু আইডিয়া আমরা পেতে পারি যে কতটা বড়, কতটা দূরে আছে। বাট জাস্ট ট্রাই টু বি সারপ্রাইজ, বিকজ এই পুরো জিনিসটা আমরা জেনেছি কিন্তু আমাদের পৃথিবীতে বসে। এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস। ওকে, সো এই গল্পটা আমি কেন বললাম, বিকজ আমার লক্ষ্যটা হচ্ছে ওই ডার্কের জায়গায় আসা। বেশ, নাও লেট মি কাম টু দ্যাট পয়েন্ট। এই যে গ্যালাক্সি ক্লাস্টার, এই গ্যালাক্সি ক্লাস্টারের মধ্যে আমরা দেখলাম প্রচুর গ্যালাক্সি আছে এবং এই গ্যালাক্সিগুলো মুভ করছে, দে হ্যাভ সার্টেন ভেলোসিটিস। সো তো এখান থেকে বসে বিজ্ঞানীরা আজ থেকে বহু বছর আগে, আমি আসবো সেই গল্পে, বিজ্ঞানীরা যেটা করলেন সেটা হচ্ছে যে এই যে ভেলোসিটিগুলো, গ্যালাক্সিগুলোর রিলেটিভ ভেলোসিটি, মুভমেন্ট ফ্রম আওয়ার গ্যালাক্সি সাপোজ, ওকে, এই যে ভেলোসিটিগুলো মেজার করার চেষ্টা করলেন এবং দেখলেন যে এই ভেলোসিটিগুলো সমান নয়, প্রত্যেকের ভেলোসিটি আলাদা। সেখান থেকে কি করলেন, ভেলোসিটি ডিসপারশন মেজার করার চেষ্টা করলেন। ওকে, ফাইন। সো গ্যালাক্সিগুলোর ভেলোসিটি ডিসপারশন থেকে, সিম্পল ক্যালকুলেশন থেকে তুমি বের করতে পারো যে কিভাবে, আমি ডিটেলসে যাচ্ছি না, সেখান থেকে তুমি টোটাল মাস অফ দ্য ক্লাস্টার বের করতে পারো। তাহলে কি, একটা ক্লাস্টারের মধ্যে অনেকগুলো গ্যালাক্সি আছে, গ্যালাক্সিগুলো মুভ করছে, তুমি সেখান থেকে তাদের ভেলোসিটি মেজার করে, ভেলোসিটি ডিসপারশন মেজার করলে এবং সেখান থেকে টোটাল মাস অফ দ্য ক্লাস্টার মেজার করলে। ফাইন, সিম্পল ক্যালকুলেশন। এবার তুমি তো তোমার টেলিস্কোপ দিয়ে তুমি গ্যালাক্সিগুলো কতটা, ক্লাস্টারের মধ্যে কতগুলো গ্যালাক্সি আছে আর কি কি সব আছে সেগুলো তুমি দেখতে পাচ্ছ। তাদের টোটাল মাসটা তুমি আলাদাভাবে ক্যালকুলেট করো। তোমার কি হওয়া উচিত, এ দুটো সমান হওয়া উচিত। ওকে, তুমি একটা ফর্মুলা থেকে ভেলোসিটি ডিসপারশন থেকে টোটাল মাসটা বের করলে, আর তুমি ভিজিবল ম্যাটার যা কিছু দেখতে পাচ্ছ একটা গ্যালাক্সির মধ্যে তাদের টোটাল মাস ক্যালকুলেট করলে। ওকে, দে শুড বি ইকুয়াল। নাও কামস দ্য রিয়েল সারপ্রাইজ। There is huge discrepancy between these two calculations. And this was actually the first hint that there is some kind of matter beyond what we see. 1933 জুইকি এবং আরো কয়েকজন সায়েন্টিস্ট তারা প্রথম এই জিনিসটা খুঁজে পেয়েছিলেন এবং তারা দেখেছিলেন যে the mass difference is around 5 times, which essentially means along with visible matter there are at least 4 times of mass of visible matter which should be attributed to dark matter. And Zwicky was the first person who gave this name dark matter. Zwicky was a really funny guy. Zwicky প্রত্যেক দিন আসতেন, এসে বলতেন I have got a nice idea and I will give a seminar. Zwicky সেমিনারটা দিতেন এবং most of the time সেমিনারের শেষে দেখা যেত যে whatever he is saying is bullshit. Okay, so almost every day, almost every week তিনি যেটা বলতেন সেটা তার একটা অসম্ভব ক্রেজি আইডিয়া থাকতো এবং আইডিয়াগুলো ভুল প্রমাণিত হতো। বাট স্টিল হি ওয়াজ দেয়ার বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জুইকি 3-4টে আইডিয়া দিয়েছিলেন হুইচ ওয়াজ রিভলিউশনারি। দিস ওয়াজ ওয়ান অফ দেম। এর বাইরে আছে লেন্সিং বলে একটা আইডিয়া অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। সো দিস ওয়াজ দ্য ফার্স্ট অফ ইটস কাইন্ড এবং জুইকিকে প্রথমে কেউই পাত্তা দেয়নি। বাট দিনের শেষে হোয়াট টার্নড আউট দ্যাট ওয়ান্স अगेन দেয়ার আর several examples, hundreds of clusters আমরা পেয়েছি এবং প্রত্যেকের ক্ষেত্রে এই জিনিসটা পাওয়া গেছে যে there is a huge mass difference which essentially tells you inside the galaxy cluster along with visible matter there is another kind of matter which is dark matter and which is actually 4 times the mass of visible matter. That must be there. Okay, so this is the second hint of dark matter. Is it clear, everybody? Fine. Third hint, this is called bullet cluster. Very recently this was actually observed. Okay, এটা কি বলছে যে দুটো ক্লাস্টার, এই যে ক্লাস্টার এটা তো প্রত্যেকে মুভ করছে আমাদের ইউনিভার্সের মধ্যে। ওকে, এর মুভমেন্টের জন্য কে দায়ী কি দায়ী সেগুলো আমি এরপর আসবো। সেই যে দুটো ক্লাস্টারে অনেক সময় দেখা যায় যে ক্লাস্টারগুলো একে অন্যের সাথে কলিশন করছে। ওকে, so this is called bullet cluster, typical kind of cluster which collide
এবং কলিশন করলে কি হবে আমরা দেখেছি যে ডার্ক ম্যাটারটা যেটা আমরা দেখতে পাচ্ছি না, কেন দেখতে পাচ্ছি না, তার মানে বেসিক্যালি এর কিছু প্রপার্টি আছে যে প্রপার্টিটা ভিজিবল ম্যাটারের থেকে আলাদা। এটা হচ্ছে এসেন্সিয়ালি মোস্টলি নন ইন্টারাক্টিং, ইন্টারাক্ট করে না বাকিদের সাথে। ইন্টারাক্ট যদি না করে তাহলে কি হবে, ধরো তোমার দুটো জিনিস আছে এখানে, দুটো সলিড নয়, সে দুটো ওভারল্যাপ করলো, ধাক্কা মারলো, ধাক্কা মারার পর মিশে গেল, মিশে যাওয়ার পর কি হবে, যারা ইন্টারাক্ট করে তারা বেসিক্যালি ক্লোজলি বাউন্ড হয়ে যাবে, একে অন্যকে টানবে, তাই তো, ক্লোজলি বাউন্ড হয়ে যাবে। যারা ইন্টারাক্ট করে না সে কি করবে, দিব্যি ফুর্তিতে দৌড়ে পালাবে। ওকে, and this is what we have already seen. This is a real picture. This is what we have already seen. The visible matter, once they collide, visible matter they come closer, they stick together, and dark matter they basically try to move away. So this is the third hint of dark matter. Okay, what is the fourth one? এটাকে আমি ডিটেলসে পরে বলবো। This is called Sloan Digital Sky Survey. This is one kind of telescope. যে টেলিস্কোপটা আমাকে অনেক ইনফরমেশন দেয়, তার মধ্যে একটা বড় ইনফরমেশন হচ্ছে আমাদের মহাবিশ্বে যে সমস্ত ম্যাটার আছে সেই ম্যাটারগুলো কিভাবে আছে তার একটা স্পেশাল ইনফরমেশন দেয়, এবং এটাকে টেকনিক্যালি বলা হয় লার্জ স্কেল স্ট্রাকচার। এবং এই যেটা বলে, আমি ডিটেলস এর পর আসবো অন্য জায়গায়, আমি ডার্ক ম্যাটার ডার্ক এনার্জি বলার সময় এটা আসবো, এই যেটা বলে এই যে আমাদের মহাবিশ্ব রয়েছে, মহাবিশ্বের মধ্যে চাঙ্ক চাঙ্ক ম্যাটার রয়েছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড নয়, চাঙ্ক চাঙ্ক ম্যাটার আছে, এবং এই চাঙ্কটা আমি মেজার করতে পারি, এবং এই চাঙ্ক মেজারমেন্টের পর আমাকে এক্সপ্লেন করতে হয় যে চাঙ্কটা এক্স্যাক্টলি কেন এরকম, কোথা থেকে এলো এবং কেন এরকম। এটা এক্সপ্লেন করতে গেলে, আমি পরে আসবো, এটা এক্সপ্লেন করতে গেলে দ্য অনলি ওয়ে উই ক্যান এক্সপ্লেন ইজ দ্যাট if you have only visible matter, it cannot give rise to sufficient amount of gravitational potential so that you see exactly this kind of chunk. এর থেকে বেশি হলেও চলবে না, কম হলেও চলবে না, বিকজ আজকের দিন দাঁড়িয়ে আমি এক্স্যাক্টলি এটাই দেখতে পাচ্ছি। সো আই মাস্ট এক্সপ্লেন দ্যাট থিং। ভিজিবল ম্যাটার যা আছে শুধু সেটা দিয়ে যতটা গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল আমি তৈরি করতে পারি সেই দিয়ে আমি এটার ধারে কাছে এক্সপ্লেন করতে পারি না, এবং তার জন্য আমাকে কি লাগে, ভিজিবল ম্যাটারের 4 টাইমস ম্যাটার নিয়ে আসতে হয়। ওয়ান্স এগেন আই অ্যাট্রিবিউট টু ডার্ক ম্যাটার, এবং যদি সেটা করি তাহলে দেখি যে আই গেট সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল সো দ্যাট আই ক্যান গেট এক্স্যাক্টলি দিস কাইন্ড অফ পিকচার। তাহলে কি হলো, আমরা 4টে ডিফারেন্ট জায়গা থেকে পেলাম, 4টে ডিফারেন্ট স্কেলে 4টে ডিফারেন্ট জায়গা থেকে পেলাম স্পাইরাল গ্যালাক্সি, গ্যালাক্সি ক্লাস্টার্স, collision of clusters, and now the universe. এবং প্রত্যেকটা ক্ষেত্রে দেখছি যে we must have some kind of unknown matter which we cannot see directly using our telescopes. Maybe what kind, doesn't matter what kind of telescope you are using, but it must be there, and its amount should be around 4 times of that of visible matter. Is it clear? Okay, কোনো প্রশ্ন আছে? Fine. গুড, সো দিস ইজ অল অ্যাবাউট ডার্ক ম্যাটার। কালকে তোমরা যদি আসো, তোমরা প্রফেসর দেবাশিস মজুমদারের কাছে অনেক ডিটেলসে এটা শুনবে, আমি জাস্ট একটু হেড দিলাম। ওকে, সো নাও লেট মি মুভ অন টু ডার্কার। ইউ আর অলরেডি সারপ্রাইজড, ইজন্ট ইট? আমরা যা কিছু দেখতে পাচ্ছি তার বাইরে আরও একটা ভয়ঙ্কর জিনিস আছে যেটা আমরা অলরেডি হিন্ট পাচ্ছি যে দ্যাট মাস্ট বি দেয়ার, এবং সেটা দ্যাট মাস্ট বি দেয়ার একটা অল স্কেলস। একটা কোথাও থাকলে আমি বলতাম এই আপনি ভুল দিচ্ছেন, আর নইলে আপনার যন্ত্রপাতিকে এই কমপ্লিটলি ভুলভাল, কিন্তু সমস্ত স্কেলে আমরা পাচ্ছি, সো দ্যাট মাস্ট বি দেয়ার। Okay, fine. So now let's move on to some more surprising things which I called darker. In my opinion, this is more surprising than the previous one. What's that? আবার একটু গল্পের জায়গায় যাই। The grand old man of observational cosmology, I think all of you know his name, is Hubble. Okay? ইনি প্রথম অবজারভেশন শুরু করেন কসমোলজি সম্বন্ধে, এবং সেই অবজারভেশনটা ব্যাক ইন 1921, অতদিন আগে তিনি যেটা করার চেষ্টা করলেন সেটা হচ্ছে এই যে আমাদের মিল্কি ওয়ে, আমরা এখানে রয়েছি, মিল্কি ওয়ে এখানে কোথাও একটা আমরা রয়েছি, এইখান থেকে উনি নিয়ার বাই যে গ্যালাক্সিগুলো আছে এগুলোর প্রত্যেকের ডিস্টেন্স মেজার করলেন। এক একটা গ্যালাক্সি এক একটা ডিস্টেন্সে রয়েছে, রাইট? সো নিয়ার বাই গ্যালাক্সিগুলোর ডিস্টেন্স মেজার করলেন, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তাদের ভেলোসিটিটা মেজার করলেন। কেউ তো থেমে নেই, তাই তো আমরা দেখছি এই মহাবিশ্বে সবাই মুভ করছে, কেউ থেমে নেই। সো এই ভেলোসিটিটা মেজার করলেন আউট অফ কিউরিয়াসিটি। সো তিনি কি করলেন, এই যে মিল্কি ওয়েতে আমরা বসে আছি, মিল্কি ওয়ে থেকে আমাদের চারপাশে যে নিয়ার বাই গ্যালাক্সিগুলো আছে সেই গ্যালাক্সিগুলোর ডিস্টেন্স মেজার করলেন এবং সেই গ্যালাক্সিগুলোর ভেলোসিটি মেজার করলেন, এবং করে তারপর হি জাস্ট ট্রাইড টু প্লে অ্যারাউন্ড উইথ দোজ থিংস অ্যান্ড হি ড্রু এ কার্ভ। That curve looks like this. So this is distance, this is velocity, this is velocity, and each data point is a galaxy. So now galaxies are data points. Think about ourselves. Okay, আমরা কত ছোট, আমাদের একটা গ্যালাক্সি হচ্ছে একটা ডেটা পয়েন্ট। Fine. So what he did is that he drew a curve
x-axis distance, y-axis recession velocity, and each data point is nearby galaxy. And what we found out is this. This is a straight line. So it basically tells you that this is the information. Further the galaxy, greater is its velocity. প্রত্যেকের velocity সমান নয়. First information. Second information, velocity গুলো arbitrarily vary করছে না. So this has a typical pattern. If it is a typical pattern, there must be something underlying. So what is that underlying thing? So basic information what you got is that further the galaxy, greater is its velocity. The fundamental information from here is that galaxies are moving away from each other. প্রত্যেকটা গ্যালাক্সি একে, doesn't matter from where we measure. আমি বলছিলাম আমি এখান থেকে মেজার করছিলাম, আমি যদি এখান থেকে মেজার করি আমি একই ইনফরমেশন পাবো, এখান থেকে মেজার করি একই ইনফরমেশন পাবো, এখান থেকে মেজার করি একই ইনফরমেশন পাবো। This underlying information is really important, and this underlying information tells you is that galaxies are basically moving away from each other. প্রত্যেকটা গ্যালাক্সি একে অন্যের থেকে দূরে চলে যাচ্ছে। কেন যাচ্ছে? What is the underlying reason behind this? Okay? The underlying reason is this. Because our universe is expanding as a whole. আমাদের এই যে ইউনিভার্স, this is not a steady universe. This is not a steady universe. A size-টা fixed নেই. This is expanding, and because this is expanding, a size-টা ফুলছে. As if this is a balloon. বেলুনের সাইজটা ফুলছে, এবং ফোলার জন্য কি হচ্ছে, প্রত্যেকটা গ্যালাক্সি একে অন্য থেকে দূরে চলে যাচ্ছে। প্রত্যেকটা গ্যালাক্সি, doesn't matter from where we measure. আমি এখান থেকে মেজার করলাম কি এখান থেকে মেজার করলাম, এখান থেকে মেজার করলাম, এখান থেকে মেজার করলাম, doesn't matter. Underlying theory shouldn't depend on what I find out. If there is an intelligent life somewhere else and he does the same thing, he will get the same result. The result is that each galaxy is moving away from each other, and the fundamental reason behind this is that our universe is expanding as a whole. This is something, yes please. আমি আসবো, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন অবধি যা পেয়েছি তাতে ইউনিফর্ম, অবশ্যই এই যে প্লটটা তোমাকে দেখালাম ইউনিফর্ম, সেম স্ট্রেট লাইন, ওকে। বাট এটা নিয়ার বাই গ্যালাক্সি বলেছি বহুদিন আগে, 1929 নিয়ার বাই গ্যালাক্সিতে করা হয়েছে, তারপর উই হ্যাভ কাম আ লং ওয়ে, আমি আসবো। বাট দিস ইজ এ ভেরি নাইস কোয়েশ্চেন, থ্যাংক ইউ, ফাইন। So as a whole, fundamental conclusion from here is that our universe is expanding. Okay? Second surprising thing আমরা পেলাম, but this is something we found out way back in 1929. Okay? এবং তার উপর বেস করে, ওকে, আমি একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি। সেটা হচ্ছে এই যে জিনিসটাকে আমি টেকনিক্যালি বুঝবো কি করে। টেকনিক্যালি বোঝার জন্য আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে এই যে মেজার করছি, ওর প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য, ও এর আগে একটা প্রশ্ন করেছিল ডক্টর কানন দত্তকে, পুরোনো দিনের ইনফরমেশন আমি কি করে পাবো। সো আমাদের যত দূরে অবজেক্টটা রয়েছে, ওকে, সেখান থেকে আমি যেটা মেজারমেন্ট করতে পারি, অবজেক্টটা যদি আমার কাছে আসে তাহলে আমি দেখবো যে ওয়েভটা আসছে সেই ওয়েভের ওয়েভলেন্থ বেসিক্যালি কমছে, আর অবজেক্টটা যদি দূরে যায় সেই ওয়েভের ওয়েভলেন্থ বাড়ছে। আমি টেলিস্কোপ দিয়ে কি করবো, আমি তো টেলিস্কোপ দিয়ে বেসিক্যালি কিছু ওয়েভ ক্যাচ করবো, তাই তো, সেই ওয়েভের ওয়েভলেন্থ অ্যান্ড ফ্রিকোয়েন্সি আমি পাবো। তো দ্য ডিফারেন্স আই গেট ইজ দ্যাট অবজেক্টটা আমার যদি কাছে আসে তাহলে আমি ওয়েভলেন্থটা পাবো স্কুইজ করছে, ছোট হচ্ছে, যদি দূরে যায় তাহলে আমি ওয়েভলেন্থ যেটা পাবো সেটা হচ্ছে যে ওয়েভলেন্থটা ধীরে ধীরে স্ট্রেচ করছে। And technically speaking, this is called redshift. This is the laboratory reference. আমরা ল্যাবরেটরিতে যে কোনো অবজেক্ট নিয়ে, হাইড্রোজেন অ্যাটম হোক যা কিছু হোক, তার জন্য আমরা স্পেকট্রাম বানাতে পারি। এটা কমপ্লিটলি স্পেকট্রোস্কোপি, ঠিক আছে, তোমরা যে অ্যাটমিক স্পেকট্রোস্কোপি বা যা কিছু করো এটা হচ্ছে স্পেকট্রোস্কোপি, সেখান থেকে আমরা পাই। ওকে, সো ল্যাবরেটরিতে আমরা যা করি সেই ল্যাবরেটরি রেফারেন্সের রেসপেক্টে আমরা যেটা করি জাস্ট কম্পেয়ার করি, কারণ আমি তো ওখানে গিয়ে, নো ওয়ান ইজ দেয়ার টু ফাইন্ড ইট আউট, কেউ ওখানে গিয়ে খুঁজে বের করছে না ওর অ্যাকচুয়ালিটি কি ছিল। বাট ল্যাবরেটরিতে হ্যাভ গট রেডি রেফারেন্সেস, এবং তার সাথে আমি যেটা করি, আমি যে স্পেকট্রামটা পাচ্ছি তাকে কম্পেয়ার করি, এবং কম্পেয়ার করে আমি বলার চেষ্টা করি যে সেইটা কি, সেটা কি ল্যাবরেটরি রেফারেন্সের সাথে মিলে যাচ্ছে, এক্স্যাক্টলি কি মিলে যাচ্ছে। যদি মিলে যায় তাহলে আমি কি বলবো, স্টেবল আছে, স্টেডি আছে। কিন্তু আমরা দেখি যেন মিলছে না, যত দূরে আছে তত এটা কি হচ্ছে, ধীরে ধীরে স্ট্রেচ করছে। স্টারের ক্ষেত্রে একটু বেশি, নিয়ার বাই গ্যালাক্সিতে আরেকটু বেশি, ডিস্টেন্স গ্যালাক্সিতে আরেকটু বেশি, ভেরি ডিস্টেন্স গ্যালাক্সিতে আরেকটু বেশি। সো কি হচ্ছে, ব্লু থেকে ধীরে ধীরে রেডের দিকে যাচ্ছে, যত দূরে আছে তাকে তত বেশি মোর রেড আমি দেখছি, and that is why this is called red shift. এই যত পুরনো অবজেক্ট হবে আমি বেসিক্যালি তাকে মোর রেড দেখব, এবং এখান থেকে কনক্লুশন উইল বি দ্য আদার ওয়ে রাউন্ড। আমি যত বেশি রেডার দেখব তত আমি সেখান থেকে কনক্লুশন করব দ্য অবজেক্ট ইজ ফার্দার অ্যাওয়ে ফ্রম আস। ওকে,
অ্যান্ড এই পুরো স্পেকট্রোস্কোপি বেস করে আমরা বলি যে আমাদের পুরোনো দিনে যাবতীয় ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলো কোথায় ঘটছে, কিভাবে ঘটছে, কোন সময়ে ঘটছে, এই সময়টাতে আমি আসবো ধীরে ধীরে। ইজ ইট ক্লিয়ার এভরিবডি? Okay, so this is how we do, this is the modern technology, this is how we do. Okay, fine. And you know that grand old man Hubble, he actually proposed this telescope, যার নাম আমরা প্রত্যেকে জানি, তার নাম হচ্ছে হাবল স্পেস টেলিস্কোপ। তিনি বহুদিন আগে 1940s এটা প্রপোজ করেছিলেন। This came into limelight in 1993 and last year 25 years হয়েছে এটার, it is still running, this is giving us excellent amount of data। 25 years এটা 25 best pictures of Hubble Space Telescope রিলিজ করেছিল, Hubble Space Telescope এর সাইটে গিয়ে তোমরা দেখতে পারো, which is really really interesting. ওকে, সো 25 বছর ধরে আমাদের ডেটা দিচ্ছে। এই টেলিস্কোপটা কি? এই টেলিস্কোপটা বলছে প্রথম যে কারণে স্পেস বেসড টেলিস্কোপ তৈরি করার আমাদের দরকার পড়েছে, তোমরা অলরেডি শুনেছো ডক্টর দত্তর টক থেকে। ওকে, সেই টেলিস্কোপটা আমরা মহাকাশে পাঠিয়েছি এবং মহাকাশে পাঠিয়েছি একদম এক্স্যাক্টলি ক্যালকুলেট করে যাতে একটা স্টেবল সার্কুলার অরবিটে ও আর্থের চারদিকে ঘুরতে পারে এবং ঘুরে বাইরে থেকে ইনফরমেশন নিয়ে আমাদের কাছে ডেটা দিতে পারে। 1993-তে এটা পাঠানো হয়েছে এবং এখন অবধি এটা রান করছে। জাস্ট টু জুম ইন, কতটা কমপ্লিকেটেড জিনিস। দিস ইজ জাস্ট এ পার্ট অফ দ্যাট টেলিস্কোপ। ইউ ক্যান সি এ ম্যান সিটিং ওভার হিয়ার। সেইটা একটা মানুষ এখানে রয়েছে এবং এই পুরো টেলিস্কোপটার একটা পার্ট হচ্ছে এটা, তার মধ্যে একটা মানুষের সাইজ হচ্ছে এটা। সুতরাং ইউ ক্যান জাস্ট ইমাজিন হাউ বিগ দ্য টেলিস্কোপ ইজ। এবং এই পুরো টেলিস্কোপটাকে এক্স্যাক্টলি প্ল্যান করে এক্স্যাক্টলি ওই জায়গাতে প্রেস করা হয়েছিল। কেন প্রেস করা হয়েছিল? দ্যাট ইজ ক্লিয়ার টু আস, জাস্ট টু নো হোয়াট ইজ নট নোন টু আস। Okay, clear. Fine. Enter supernova cosmology project. 1998. এখন অবধি আমরা কি ইনফরমেশন পেলাম তাহলে? ফাইন, লেটস রিক্যাপিচুলেট। ডার্ক ম্যাটার সম্বন্ধে জেনে গেছি, এখন আমরা ভুলে গেছি। আমরা এখন কি জানলাম? যে ফর শিওর আমরা বহু ডেটা থেকে জেনেছি যে আওয়ার ইউনিভার্স ইজ এক্সপ্যান্ডিং, আমাদের ইউনিভার্স এক্সপ্যান্ড করছে। ফাইন, ওকে, আমাদের ইউনিভার্স এক্সপ্যান্ড করছে এবং এক্সপ্যান্ড যদি করছে তাহলে আমরা কি ভাবতে পারি? আমাদের গ্র্যাভিটেশনাল ফিল্ডের নলেজ দিয়ে আমরা জানি যে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইজ জেনেরিক্যালি অ্যাট্রাক্টিভ, তাই তো? নিউটনস ল থেকে আমরা জানি, বিকজ দেয়ার ক্যানট বি এনিথিং কল্ড নেগেটিভ মাস। তাই যদি হয় গ্র্যাভিটেশনাল ফিল্ড ইজ জেনেরিক্যালি অ্যাট্রাক্টিভ, সো এই যদি হয় এই যে ইউনিভার্স এক্সপ্যান্ড করছে এবং এরা একে অন্যকে অ্যাট্রাক্ট করছে, তাহলে কি করা উচিত? এই রেট অফ এক্সপানশনটা বেসিক্যালি স্লো ডাউন করা উচিত, ইজন্ট ইট? রেট অফ এক্সপানশন শুড ডিসেলারেট। Am I right? Am I right, everybody? বোঝা গেছে প্রশ্নটা? যেহেতু গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ এসেনশিয়ালি অ্যাট্রাক্টিভ, তার মানে আমার যদিও ইউনিভার্সটা এক্সপ্যান্ড করছে কিন্তু এরা একে অন্যকে বেসিক্যালি কাছে টানছে। সো দিস ইজ বেসিক্যালি কম্পিটিশন বিটুইন দিস টু ফোর্সেস এবং গ্র্যাভিটেশনাল ফিল্ড অ্যাট্রাক্টিভ হওয়ার জন্য এটা বেসিক্যালি ধীরে ধীরে সময়ের সাথে সাথে বেসিক্যালি এর রেট অফ এক্সপানশনটা স্লো ডাউন করা উচিত। সো ইটস শুড ডিসেলারেট। দিস ইজ হোয়াট উই এক্সপেক্ট। ওকে, অ্যান্ড দিস ওয়াজ আওয়ার বিলিফ starting from 1929 till this point. There were some hint, আমি সেই হিন্টগুলোতে পরে আসবো, but this is the first direct hint at 1998 যখন তিনজন বিজ্ঞানী সেপারেটলি, রিজ, পারমুটাল অ্যান্ড স্পিথ, তারা যেটা করলেন সেটা হচ্ছে এই সুপারনোভা কসমোলজি প্রজেক্ট বলে একটা প্রজেক্ট করলেন। এটাকে বলে সুপারনোভা প্রোব, এটা একটা টিপিক্যাল কাইন্ড অফ টেলিস্কোপ। এবং সেখান থেকে তারা যেটা করলেন সেটা হচ্ছে যে সুপারনোভা, সেই সুপারনোভাগুলোকে মেজার করার চেষ্টা করেন। সো হোয়াট ইজ সুপারনোভা? সুপারনোভা ইজ বেসিক্যালি ডেথ অফ এ স্টার। জন্মিলে মরিতে হবে। সো যে স্টার জন্মেছে সে একসময় মরবে। কেন মরবে? আমরা কি কারণে মরি? আমাদের ইন্টারনাল যে আমাদের যে প্রাণ শক্তি, সেই প্রাণ শক্তিটা শেষ হয়ে যায়। একই যে কারণে স্টার মরে, স্টারের প্রাণ শক্তিটা শেষ হয়ে যায়। কেন প্রাণ শক্তি শেষ হয়? কারণ এই যে স্টারটাকে আমি দেখছি, সানকে দেখছি, তার কারণ কি হচ্ছে? সানের মধ্যে একটা ইন্টারনাল কম্বাসন হচ্ছে এবং এই কম্বাসন হওয়ার জন্য এনার্জি রিলিজ করছে। তো ইন্টারনাল কম্বাসনের জন্য এনার্জি রিলিজ করছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ওর বেসিক্যালি গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, গ্র্যাভিটেশনাল পুল আছে নিজের মধ্যে। সো দের ইজ এ কম্পিটিশন, ওর ভেতরে সবসময় একটা কম্পিটিশন হচ্ছে, একটা প্রেশার ফোর্স এনার্জি রিলিজ করার, একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পুল। একটা সময় এই ব্যালেন্সটা ডিসব্যালেন্সড হয়ে যায় এবং ডিসব্যালেন্সড হয়ে যাওয়ার জন্য কি করে না, এই স্টারটা বেসিক্যালি দের আর ডিফারেন্ট কাইন্ডস অফ ফর্মস। আমি বাকিগুলোতে যাচ্ছি না, তোমরা কালকে নিউট্রন স্টার সম্বন্ধে শুনবে। ডিফারেন্ট ডিপেন্ডিং অন হোয়াট কাইন্ড অফ মাস ইট হ্যাজ ইনিশিয়ালি, এটা ডিফারেন্ট কাইন্ড অফ ডেথ হতে পারে, ব্ল্যাক হোল হতে পারে, হোয়াইট ডোয়ার্ফ হতে পারে, নিউট্রন স্টার হতে পারে। যে পার্টিকুলার জায়গাটাতে আমি ফোকাস করবো সেটা হচ্ছে সুপারনোভা এক্সপ্লোশন। দেয়ার আর স্পেশাল কাইন্ডস অফ স্টার্স যেটা কি করে একটা সময় ওই যে ওদের মধ্যে টেনশনটা, সেই টেনশনটা সহ্য করতে পারে না, অ্যান্ড ইট বেসিক্যালি এক্সপ্লোডস। This is called supernova explosion. আমি খুব সহজ করে বললাম, কমপ্লিকেটেড জায়গাতে গেলাম না। ওকে, সো ডেথ অফ এ স্টার ক্যান বি ইন ডিফারেন্ট ফর্মস। ওয়ান ফর্ম ইজ সুপারনোভা এক্সপ্লোশন। এবং এই সুপারনোভা ডিফারেন্ট কাইন্ড হয়।
একটা টিপিক্যাল কাইন্ড অফ সুপারনোভা নিয়ে ওই রিজ, পালমুটাল এন্ড স্মিথ তারা স্টাডি করার চেষ্টা করলেন যে সুপারনোভাগুলো বলে সুপারনোভা টাইপ 1A। ডিটেলসে আমি যাচ্ছি না। সুপারনোভা টাইপ 1A যাদের রেডশিফট নিয়ে এখন আমরা জেনে গেছি, তাই তো? রেডশিফট মানে হচ্ছে কে কত দূরে আছে সেটার মেজারমেন্ট। এদের রেডশিফটটা টিপিক্যালি লেস দেন 1.5 হয়, সো মোটামুটি কাছাকাছি। ওকে, সো এই সুপারনোভা টাইপ 1A এদের কি করলেন? হাউ মাচ টাইম ডু আই হ্যাভ? We have taken 45 minutes. ওকে, ফাইন, থ্যাংক ইউ। সো এই সুপারনোভা টাইপ 1 এদের কি করলেন না, এদের একইভাবে ডেটা পয়েন্ট নিলেন হাবলের মতো, এবং নিয়ে তারপর রেডশিফট ভার্সেস একটা জিনিস প্লট করলেন হুইচ ইজ কল্ড ডিস্টেন্স মডুলাস। এই ডিস্টেন্স মডুলাসটিকে লুমিনোসিটি আমরা জানি ছোটবেলা থেকে, তাই তো? ওই যে মাপছি ওর একটা লুমিনোসিটি আছে, সেই লুমিনোসিটি থেকে একটা ডিস্টেন্স বের করা যায় হুইচ ইজ কল্ড লুমিনোসিটি ডিস্টেন্স, এবং সেই লুমিনোসিটি ডিস্টেন্স থেকে ডিস্টেন্স মডুলাস বানানো যায়। আমি এটুকু বলছি, ডিটেলসে যাচ্ছি না। ওকে, তো তারা যেটা করলেন সেটা হচ্ছে একইভাবে এই যে সুপারনোভাগুলো হুইচ ইজ রেডশিফট লেস দ্যান 1.5 তাদের রেডশিফট ভার্সেস ডিস্টেন্স মডুলাস প্লট করলেন, এবং প্লট করে এরকম একটা প্লট পেলেন। ওকে, এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা করে সুপারনোভা টাইপ 1A। তার মানে কি বলছে? নাও ব্যাক টু থিওরি। ওই যে কথাগুলো বললাম, শুধু যদি আমার ম্যাটার থাকে তাহলে যেটা হবে প্লটটা হবে এরকম। যদি ডিফারেন্ট কাইন্ড অফ থিওরিটিক্যাল মডেলস, এগুলো হ্যাঁ ডিফারেন্ট কাইন্ড অফ থিওরিটিক্যাল মডেলস, একটার জন্য একটা প্লট হবে, এবং এই প্লটটার সঙ্গে যেটা মেলে সেটা হচ্ছে এক্স্যাক্টলি এই প্লটটা, যে প্লটটা হচ্ছে এইটা। এটা আই এম সরি, এটা খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে না, বাট এটা হচ্ছে ডার্ক এনার্জি মডেল। সেটা বেসিক্যালি বলছে যে এই প্লটটা এক্স্যাক্টলি মেলাতে গেলে আমি যদি এই ভাবি যে আমার এই যে সুপারনোভা এবং তার আমাদের ইউনিভার্সে যা যা কিছু আছে সেটা দিয়ে যদি আমি এক্সপ্লেন করতে চাই, এবং ইফ আই থিঙ্ক দ্যাট আওয়ার ইউনিভার্স ইজ মেড আপ অফ ম্যাটার অনলি, ম্যাটার মানে ভিজিবল ম্যাটার প্লাস ডার্ক ম্যাটার, তা যদি হয় তাহলে আমি এই প্লটটা কোনোভাবে মেলাতে পারবো না, আমার প্লটটা এসে পড়ে যাবে নিচে। প্লটটা দ্য অনলি ওয়ে আমি এই প্লটটাকে মেলাতে পারি ইজ দিস, যখন আমি ভাবতে পারি যে অ্যারাউন্ড 70% অফ এনার্জি বাজেট অফ আওয়ার ইউনিভার্স is neither ordinary matter nor dark matter, it is something else. Okay, কেন? তার রোলটা কি? তার রোলটা হচ্ছে বিকজ ওই প্লটটা তুমি পেলে, বিকজ তুমি এখান থেকে বলতে পারো যে your universe is not only expanding but also accelerating. আমার অর্ডিনারি ম্যাটার যদি থাকতো, ভিজিবল ম্যাটার যাকে লুজলি ব্যারিয়নিক ম্যাটার বলা হয়, প্লাস ডার্ক ম্যাটার যদি থাকতো, তাহলে হোয়াট ডিড ইউ এক্সপেক্ট? আমাদের এক্সপেকটেশনটা কি ছিল? আমরা অলরেডি কথা বলেছি। আমাদের এক্সপেকটেশনটা ছিল যে এই যে এক্সপানশন রেট, ইউনিভার্স এক্সপান্ড করছে, এক্সপানশন রেট শুড স্লো ডাউন, দ্যাট শুড ডিসেলারেট। বাট হোয়াট উই গেট ফ্রম দিস প্লট ইজ দ্যাট, আমি ডিটেলসে যাচ্ছি না, হোয়াট উই গেট ফ্রম দিস প্লট ইজ দ্যাট আওয়ার ইউনিভার্স ইজ অ্যাকচুয়ালি অ্যাক্সিলারেটিং অ্যাট প্রেজেন্ট। তাহলে there must be some unknown kind of quantity that is helping the universe to overcome this gravitational pull that is much stronger than this gravitational pull. Okay, so that a gravitational pull take overcome kore our universe is accelerating. This has got a funny property and all these things jeta details ami jacchi na. That property, that quantity is called dark energy, and it has been estimated that actually contributes to 70% of our universe. Okay, isn't it surprising? If you are not surprised, please be surprised, because this is why we live. খাওয়া পড়া শোয়ার জন্য আমরা বাঁচি না, this is why we live. Okay, fine. Okay, so this is what I wanted to say. We require huge amount of anti-gravity which is attributed to dark energy. So this is neither dark matter, this is nor even dark ordinary matter, this is something else that is called dark energy. Okay, fine. So this is darker, and not only that, this is a cartoon. This is actually the cover page of Science in 1998, and this basically tells you that the accelerating universe is breakthrough of the year in 1998. As it appeared after more than 20 years, this is still a breakthrough. This is still a breakthrough. এবং যার জন্য ওই তিন ভদ্রলোক রিজ, পালমুটাল এন্ড স্মিথ এরা নোবেল প্রাইজ পেয়েছিলেন in 2011. ওকে, ফাইন, গুড। এবং এখনো যেহেতু আমাদের কাছে সারপ্রাইজ, এই জন্য আমরা নতুন নতুন টেলিস্কোপ আবিষ্কার করছি আরো ভালো করে ব্যাপারগুলো জানার জন্য। দিস ইজ দ্য নিউয়েস্ট কাইন্ড অফ টেলিস্কোপ, দিস ইজ কল্ড ডার্ক এনার্জি সার্ভে, and dark energy survey just recently it has started working, and this has given us the first year data. The data is really important, really interesting, কিন্তু আমি টেকনিক্যাল ডিটেইলস যাচ্ছি না। ফাইন, ওকে, so this is about darker, and then I will move on to darkest and I will finish. Okay,
তাহলে আমরা সারপ্রাইজ কি দেখলাম? প্রথম ডার্ক দেখলাম, ডার্ক ম্যাটার সম্বন্ধে অনেক হিন্ট। ডার্কার জিনিসটা আমি কি দেখলাম, যে আমরা হাই রেডশিপ সুপারনোভা বা সুপারনোভা টাইপ 1 থেকে দেখছি যে আমার ইউনিভার্স ইজ অ্যাক্সিলারেটিং অ্যাট প্রেজেন্ট, এবং তার জন্য ফার্স্ট ডিরেক্ট হিন্ট ইজ দ্যাট দেয়ার মাস্ট বি new kind of energy which is called dark energy, and that contributes to around 70% of the energy budget of the universe. But is it all? শুধুমাত্র একটা থেকে কি আমি হিন্ট পেলাম? So let's just try to move on. The next telescope I will talk about is Wilkinson Microwave Anisotropy Probe, WMAP. And as the name goes, this basically measures the microwaves. It typically measures 2 millimeter kind of wavelength. Okay. WMAP, and next telescope is called Planck. This is European Space Agency telescope. এই দুটো টেলিস্কোপ কি করলো, কি করছে এখন, আমি একটু পুরোনো দিনের আবার গল্পে পৌঁছে যাই, ঠিক আছে? এই দুটো টেলিস্কোপ আমাকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে পুরোনো দিনের একটা হিন্ট। 1950s-এ পেনজিয়াস অ্যান্ড উইলসন বলে দুজন বিজ্ঞানী, তারা এই রেডিও টেলিস্কোপ তার অনেক আগে আবিষ্কার হয়েছে, এবং রেডিও টেলিস্কোপ দিয়ে তিনি মহাকাশে দেখছিলেন তারা কিছু জিনিসপত্র, এবং দেখতে গিয়ে দেখছিলেন যে কিছু অদ্ভুত অ্যানোয়িং জিনিস আসছে, এবং সেই অ্যানোয়িং জিনিসগুলোকে ওরা প্রথমে নয়েজ ভেবে ফেলে দিয়েছিলেন। কিছুদিন বাদে নিজেরাই ভাবার চেষ্টা করলেন, লেটস ট্রাই টু ফাইন্ড আউট সাম প্যাটার্ন, ইফ অ্যাট অল দের ইজ সাম ফিজিক্স, আন্ডারলাইং ফিজিক্স। এবং সেই ডেটাটাকে নিয়ে তারা যেটা করলেন, সেই ডেটাটাকে নিয়ে তিনি ইন্টেন্সিটি ভার্সেস ফ্রিকোয়েন্সি একটা প্লট করার চেষ্টা করলেন, এবং ইন্টেন্সিটি ভার্সেস ফ্রিকোয়েন্সি প্লট করে তারা যেটা পেলেন সেটা হচ্ছে অদ্ভুত একটা এরকম পিকচার, যে ছবিটা আমার এখানে নেই, এরকম একটা পিকচার। এই পিকচারটা তোমরা জানো, ইন্টেন্সিটি কোনো জিনিসের কোনো একটা বডির ইন্টেন্সিটি ভার্সেস ফ্রিকোয়েন্সি যদি আমি প্লট করি এরকম একটা পিকচার পাই, তাহলে সেটা কি বডি? Black body, exactly, thank you. So what their conclusion was that our universe is actually a black body. Temperature constant, this is actually a black body. But they were really skeptical about the result, এবং তাদের যে পেপারটা যেটা ছেড়েছিলেন সেই পেপারটা, this has got a funny title. আমি টাইটেলটা ভুলে গেছি, but this has got a funny title. তারা নিজেদের কাজ, সরি, excess noise and etc. যদিও তারা এই রেজাল্ট পেয়েছিলেন, but they were not sure about their result and they thought that this is actually a noise. Okay, but as it turned out, this basically gives us a very important information. What that information is, সেই ইনফরমেশনের জন্য এই নতুন নতুন টেলিস্কোপগুলো আবিষ্কার করা হয়েছে। ওকে, এই WMAP 2001 থেকে রান করা শুরু করেছে, and Planck 2013 থেকে রান করা শুরু, মানে ডেটা দেওয়া শুরু করেছে। ওকে, সেই আমাদের যেটা বলছে, ওকে, নট অনলি দ্যাট, তারপর একটা নতুন টেলিস্কোপ আছে, এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড টেলিস্কোপ। ওকে, দিস ইজ কল্ড সাউথ পোল টেলিস্কোপ। দিস ইজ নট ইমপ্রেসিভ, রাইট? কত সুন্দর সুন্দর ছবি দেখাচ্ছিলাম আমি, এটা কি বিচ্ছিরি ছবি দেখালাম? তার কারণটা কি? তার কারণ, if I zoom in, this looks like this. তার কারণ is this total telescope, the entire telescope has been digged 1 kilometer inside the South Pole. So everything has been placed, installed 1 kilometer inside the South Pole. Just to avoid noise once again. এবং এই পুরো জিনিসটা যে করা হয়েছে, পুরো তাহলে সাউথ পোলে গিয়ে তো তুমি কিছু কাজ করতে পারবে না। এই টেলিস্কোপগুলোর পার্টস তৈরি হয়েছে বিশ্বের বিভিন্ন জায়গায়, এবং সেখান থেকে দে হ্যাভ বিন এয়ারলিফটেড, দে হ্যাভ বিন টেকেন টুগেদার, দে হ্যাভ বিন ইনস্টলড ইনসাইড দিস থিং, অ্যান্ড দ্য মেশিন হ্যাজ স্টার্টেড রানিং। এই পুরো জিনিসটা করা হয়েছে ইন ওয়ান ডে, ইন এ সিঙ্গল ডে। ক্যান ইউ বিলিভ? এনিবডি ক্যান ইউ বিলিভ? কোনো প্রশ্ন আছে? ইয়েস প্লিজ। পলিউশন, যে আমরা বারবার বলছি, পলিউশন, এয়ার পলিউশনটাকে আমরা রিডিউস করবো। ওকে, সাউথ পোলে নিয়ে গিয়ে এয়ার পলিউশনটাকে রিডিউস করবো তার জন্য। বাট এই পুরো কাজটা করা হলো ইন ওয়ান ডে। ইজ ইট পসিবল? ইট ইজ হিউম্যানলি পসিবল। ইজ ইট হিউম্যানলি পসিবল? এনি কোয়েশ্চেন? এনি কোয়েশ্চেন? এনিবডি? সন্দেহ হচ্ছে না? সাউথ পোলে একদিন কতদিনে হয়? 6 months. So this was done in 6 months, because তারপর একটা রাত এসে যাবে, তখন কিছু করা যাবে না, এবং রাতটাও 6 মাসের হবে। Okay, just keep this in mind. Fine. সেই পুরো কাজটা করে আমরা প্রথম যে ইনফরমেশনটা পেলাম, আমি আসবো আবার ব্ল্যাক বডিতে, প্রথম যে ইনফরমেশনটা পেলাম সেটা হচ্ছে যে আমাদের ইউনিভার্স কতটা বুড়ো, ওর প্রশ্নের উত্তর, যে প্রশ্ন করেছিলাম আমরা পুরোনো দিন জানতে পারি আমাদের ইউনিভার্স কতটা বুড়ো, সেটা আমরা জানতে পারি ওই টেলিস্কোপ থেকে রেডশিফট মেজার করে। এবং তার থেকে আমরা যেটা পাই যে 13.8 বিলিয়ন ইয়ার্স ওল্ড, আওয়ার ইউনিভার্স ইজ 13.8 বিলিয়ন ইয়ার্স ওল্ড। নট অনলি দ্যাট, প্রথম স্কাই যেটা, সেটা আমি ছবি এঁকে দিতে পারি। এই ছবিটা আমরা দেখতে পাই না, আমি কি করি, ওই যে ডেটাটাকে পাই সেই ডেটা থেকে নয়েজ রিডাকশন করে, এবং তারপর যেটা করি আমি ইন্টেন্সিটি ম্যাপিং করি। ম্যাপ করে এই ছবিটা আমি আঁকি, কিন্তু এই ছবিটা আর্টিস্টের আঁকা ছবি নয়, এই ছবিটা ভেরি অ্যাকিউরেট পিকচার। কতটা অ্যাকিউরেট আমি এখনই আসবো। তো এই ছবি আমি যেটা পাই, এটা হচ্ছে প্রথম আকাশ। এই আকাশটা হচ্ছে, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে বাদ দেওয়া হয়েছে বেসিক্যালি। ওকে, সেই প্রথম আকাশ, এটাকে বলে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড
বিকজ অফ সাম পার্টিকুলার রিজন, আমি পরে আসছি। কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড, এবং এর রেডশিফট যেটা হয়, রেডশিফটটা হচ্ছে 1100, সো ইটস দ্যাট ওল্ড। বারবার বলছি রেডশিফট কম মানে, রেডশিফট 0 মানে টুডে, রেডশিফট কম মানে কাছাকাছি সময়, 1100 মানে অনেক অনেক পুরনো। ওকে, অ্যারাউন্ড 1100, দিস ইজ 1080, অ্যারাউন্ড 1080। ওকে, সেই যে আকাশটা পাই সেটা দেখতে হয় এরকম। এই আকাশটা আমরা তৈরি করি, তুমি বিশ্বাস করবে কেন আকাশটা এরকম তৈরি, আমি আসবো পরে। এখান থেকে আমি প্রথম যে ইনফরমেশন পাই সেটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। এই সিএমবি আমাকে কি বলে, আই উইল টেক অ্যানাদার 5-6 মিনিটস অর সো, ইজ ইট ওকে? ওকে, সো প্রথম সিএমবি অবজারভেশন আমাকে যেটা বলে সেটা হচ্ছে ওই যে ব্ল্যাক বডি পেলাম, সেখান থেকে আই ক্যান ফাইন্ড আউট দ্য টেম্পারেচার, সিম্পল। ওকে, বোলজম্যান ল, সেখান থেকে টেম্পারেচারটা মাপতে পারি, এবং সেই টেম্পারেচার যেটা পাই অ্যাকচুয়ালি 3000 কেলভিন, বাট ওই যে রেডশিফট হয়েছে এতটা, তার জন্য টেম্পারেচারটা আমার কাছে যখন এসে পৌঁছাচ্ছে টেম্পারেচারটা অনেক কম আসছে, এন্ড হোয়াট ইউ মেজার ইজ দিস ইজ অ্যারাউন্ড 2.75 কেলভিন এট অল ডাইরেকশনস। So this is what they found out back in 1950s. Not that accurately, but that was a direct hint. আজকের দিনে আমি পাই 2.75 Kelvin, which basically tells you that your universe looks same everywhere at the beginning. This is a very important statement. এই স্টেটমেন্টটাতে আমি আসবো at the very beginning, because এটা আমি অনেক আগের, অনেক পুরনো দিনের জিনিস পাচ্ছি, and at that time your universe looks same everywhere at the beginning. But at the same time you get very tiny fluctuations. Same যদি হতো তাহলে তো পুরোটার একটা কালার হতো, কালার ডিফারেন্ট আছে, তার মানে because we get very tiny fluctuations of temperature. See, tiny মানে কতটা tiny? Tiny হচ্ছে 10 nanokelvin to 200 microkelvin. Now come to that point. কেন তুমি আমাকে বিশ্বাস করবে? কতটা tiny? Just compare to this. This is the background and this is the fluctuation. The fluctuation is around 1 part of million. 1 part in a million. আমরা যখন ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করি আমরা কি করি, 5% এরার মানে দারুণ এক্সপেরিমেন্ট করি, ভীষণ খুশি হয়ে যায়। নাও ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট দিস এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্টটা আমাদের হাতে নেই, দ্য ইউনিভার্স ইজ ইউর ল্যাবরেটরি, এবং তোমরা 1100 রেডশিফট 13.8 বিলিয়ন ইয়ার্স আগের ছবি তোমরা দেখার চেষ্টা করছো, অ্যান্ড ইউ হ্যাভ মেজার্ড ইট দ্যাট অ্যাকিউরেটলি, 1 part in a million. সো ইউ মাস্ট বিলিভ দিস পিকচার, এবং অফকোর্স এর জন্য নোবেল প্রাইজ পেয়েছেন। ওকে, বাট এত যে ছোট আমরা এটাকে ইগনোর করতে পারতাম, ইগনোর আমরা করতে পারি না, বিকজ দিস ইজ রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট, বিকজ দিস টেলস ইউ দ্যাট দ্য এভরিথিং ইন দ্য ইউনিভার্স ইনক্লুডিং আস, উই অরিজিনেট ফ্রম দিস টাইনি ফ্লাকচুয়েশনস। যদি টাইনি ফ্লাকচুয়েশন না থাকতো তাহলে কি হতো, ইউনিভার্সটা হোমোজেনাস অ্যান্ড আইসোট্রপিক হতো, সমান হতো, তুমি আমি আলাদা, স্টার্স গ্যালাক্সিজ আলাদা হতাম না, একই রকম হতো। ওকে, ইজ ইট অল রাইট? ফাইন, আমি এগুলোর প্লটগুলো ডিটেলসে যাবো না। এরপর ওই যে ফ্লাকচুয়েশনসগুলো, সেই ফ্লাকচুয়েশনসগুলো থেকে তোমরা এরকম, আমি আমার পয়েন্টটাতে আসবো, আমরা ডার্কেস্ট কথাটা বলার চেষ্টা করছি। ফ্লাকচুয়েশনসগুলো থেকে তুমি এরকম একটা প্লট পেতে পারো, এবং এই প্লটটা যত দিন যাচ্ছে তত অ্যাকিউরেটলি, রেজলিউশন বাড়ছে, অনেক অ্যাকিউরেটলি এই প্লট পাচ্ছি। এবং এই প্লট তোমাকে কি বলে, প্লট বলে যে এই যে ফার্স্ট যে পিকটা আছে, এই ফার্স্ট পিকটার যে হাইট রাফলি 5800 মাইক্রোকেলভিন স্কোয়ার, এই হাইটটা থেকে ইউ ক্যান মেজার দ্য ডার্ক এনার্জি কন্টেন্ট অফ আওয়ার ইউনিভার্স। কেন আমি ডিটেলসে যাচ্ছি না, বাট এখান থেকে তুমি বলতে পারো যে হাইট অফ দ্য ফার্স্ট উইক বেসিক্যালি গিভস ইউ অ্যারাউন্ড 70% অফ ডার্ক এনার্জি। তাহলে কি হলো, আমরা 1.5 রেডশিফট অর লেস সুপারনোভা, তাই তো? সেখান থেকে বলেছিলাম 70% ডার্ক এনার্জি থাকা দরকার, এটা রেডশিফট অ্যারাউন্ড 1100, এখান থেকে বলছি 70% ডার্ক এনার্জি থাকা দরকার। ইজ ইট অল রাইট? ফাইন, নাও ফ্রম সিএমবি টু টুডে। এই ছবিটা তোমরা অলরেডি দেখেছো, আমাদের ইউনিভার্স শুরু হয়েছে প্রথম এখানে ডার্ক এজেস, এটাতে পরে আসবো, তারপর অ্যারাউন্ড 400 মিলিয়ন ইয়ার্স পরে প্রথম স্টার তৈরি হলো, তারপর গ্যালাক্সিজ অ্যান্ড এটসেট্রা তৈরি হলো, এটা আজকের দিন। এই যে শুরুতে আমরা যা কিছু দেখলাম, আমাদের ইউনিভার্স অলমোস্ট সেম ছিল এবং ভেরি টাইনি ফ্লাকচুয়েশনস ছিল। সেই টাইনি ফ্লাকচুয়েশনসগুলো কি করেছে, সময়ের সাথে গ্রো করেছে, দে ইভলভড, গ্রো করেছে, এবং গ্রো করে আজকের দিনে সেগুলো তৈরি করেছে। ওকে, গ্যালাক্সিজ ক্লাস্টার যা কিছু পাচ্ছি, এবং এইটাকে কি বলে, এটাকেই বলে লার্জ স্কেল স্ট্রাকচার ফরমেশন, যেটা আমি এর আগে কথাবার্তা বলেছি। এটা থিওরি আছে, এটা ডেটা আছে, সবকিছু, এবং ভেরি ওয়েল ম্যাচড। ওকে, ফাইন। এর জন্য আমাদের এসডিএসএস, যে কথাটা আগে বলছিলাম, সেই এসডিএসএস আমাকে কি বলে, এসডিএসএস বলে ওই যে টাইনি ফ্লাকচুয়েশনসগুলো গ্রো করে আজকের দিনে এসেছে, আজকের দিনে আমি ওকে কিভাবে দেখতে পাচ্ছি, কতটা ছবি পাচ্ছি। ওকে, এবং সেই এসডিএসএস থেকে তুমি যে মেজারমেন্টটা করো সেটা হচ্ছে টিপিক্যাল যে সার্ভেটা এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্যারিয়নিক অ্যাকাউস্টিক অসিলেশন সার্ভে। এটা কি বলে, এই যে প্রথম যে আকাশ, এই প্রথম আকাশে কি ছিল, বহুদিন আগে আমাদের ফোটনস অ্যান্ড ব্যারিয়ন্স দে আর টাইটলি কাপলড, একে অন্যের সঙ্গে টাইটলি কাপলড ছিল। ইট ওয়াজ এ প্লাজমা স্টেট বিকজ দ্য টেম্পারেচার ওয়াজ রিয়েলি হাই, 10 power 10 Kelvin or so.
As the universe expands, the temperature cools down, and at some point কি হয় না ওই যে ব্যারিয়নগুলো ফোটনদের থেকে ধীরে ধীরে ডিকাপল করতে করতে ব্যারিয়নগুলো ইলেকট্রনের সঙ্গে মিলে অ্যাটমস তৈরি করলো, হাইড্রোজেন অ্যাটম তৈরি হলো, তারপর হিলিয়াম হলো, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। ইলেকট্রনগুলো কি করলো, এখন আর ইন্টারাক্ট করার সুযোগ পাচ্ছে না, ইলেকট্রনগুলো ফ্রি হয়ে গেল। ফ্রি হয়ে গিয়ে ইলেকট্রনস ফ্রম দ্য ব্যাকগ্রাউন্ড, সিএমবিতে আমরা যেটা দেখি সেটা হচ্ছে বেসিক্যালি ইলেকট্রনের নট ইলেকট্রন, ফোটনস। সো ফোটনস ফ্রম দ্য ব্যাকগ্রাউন্ড, ওকে, অ্যান্ড ব্যারিয়নগুলো কি করলো, সেই ব্যাকগ্রাউন্ডে বেসিক্যালি অসিলেট করতে থাকলো। দিস ইজ কল্ড ব্যারিয়নিক অ্যাকস্টিক অসিলেশন, এবং সেইটা বেসিক্যালি দিস ইজ এ কার্টুন যেখান থেকে আমরা জিনিসটা পাই। তো ওই যে মেজারমেন্টটা, সেই মেজারমেন্টটা আমরা আজকের দিনে এসে বস ডেটা থেকে আমরা সেটাকে মেজারমেন্টটা পাতে পারি, এবং সেখান থেকে যেটা পাই সেটা হচ্ছে এটা। অলরেডি এইটা তোমরা সিএমবি থেকে দেখেছো, এবং বস থেকে আমরা এসডিএসএস থেকে এই জিনিসটা পাই। এবং এই ডেটা আমাকে যেটা বলে, এই ডেটা আমাকে বলে যে আওয়ার ইউনিভার্স শুড মেড আপ অফ 25% of dark matter, যেটা আমি অলরেডি বলেছি ডার্ক ম্যাটারের সময়, and at the same time 70% of dark energy. So this is the third data from where we get, and the last data is from that grand old man Hubble Space Telescope. I'm skipping this part. এখান থেকে আমি যেটা পড়ি, এখনো তোমার প্রশ্নের উত্তর, এখন আমি অনেক বেশি ডেটা পেয়ে গেছি। ওকে, এই ডেটা থেকে আমি ইন্টেন্সিটি একইভাবে আমি ভেলোসিটি ভার্সেস ডিসটেন্স প্লট করতে পারি, এবং এই প্লট থেকে আমি আই ক্যান গো ব্যাক অ্যান্ড আই ক্যান বেসিক্যালি এস্টিমেট হাউ মাচ অ্যামাউন্ট অফ ম্যাটার ইজ দেয়ার, and from there also we can say 25% of dark matter and 70% of dark energy must be there. Okay, so আমাদের ওভারঅল আমাদের ইউনিভার্সে স্টার্টিং ফ্রম রেডশিফট ইকুয়ালস 1100 to today আমরা প্রত্যেকটা কেসে দেখছি we must have 25% of dark matter and 70% of dark energy. So together they stand. This is SN1A, this is CMB, and this is BAU. The intersection is really what is important. এই যে পয়েন্টে এরা মিট করছে, এটা ডিটেলসে যাওয়ার দরকার নেই, যে পয়েন্টে মিট করছে সেই পয়েন্টটা তোমাকে বলে কতটা অ্যামাউন্ট ম্যাটার থাকবে। ওমেগা ম্যাটার মানে হচ্ছে ডার্ক ম্যাটার প্লাস অর্ডিনারি ম্যাটার, টোটালটা কতটা অ্যামাউন্ট থাকবে আর কতটা অ্যামাউন্ট ডার্ক এনার্জি থাকবে। এবং এই প্লট থেকে তুমি ক্যালকুলেট করে বলতে পারো যে অ্যারাউন্ড 30% উড বি ম্যাটার, মানে ব্যারিয়নিক প্লাস ডার্ক ম্যাটার, অ্যান্ড 70% উড বি ডার্ক এনার্জি। ওকে, সো দিস ইজ কনফার্মড বিয়ন্ড ডাউট, অ্যান্ড দিস ইজ হোয়াট উই গেট। যেটা তোমরা অলরেডি শুনেছো সেটা হচ্ছে এইটা হচ্ছে টোটাল ম্যাটার কন্টেন্ট, দিস ইজ দ্য কসমিক পাই, যার অ্যারাউন্ড 4% হচ্ছে হোয়াট এভার উই সি ইউজিং আওয়ার টেলিস্কোপস। আমাদের সমস্ত টেলিস্কোপ দিয়ে আমরা যা কিছু দেখতে পাই, দ্যাট কনস্টিটিউটস টু অনলি 4%, নিউট্রাল হাইড্রোজেন, হেভি এলিমেন্টস, নিউট্রাল হাইড্রোজেন, স্টার্স, ফ্রি হাইড্রোজেন, and etc. everything that contributes to only 4%. Around 25% is dark matter and around 70% is dark energy. Okay, so at the end of the day সবই তো অন্ধকার, সবই আপনি বলে দিলেন অন্ধকার, 96% অন্ধকার। সো হোয়াট উই নো অ্যান্ড হোয়াট উই ডোন্ট। তো অন্ধকার সম্বন্ধে আমরা কি জানি? অন্ধকার সম্বন্ধে আমরা যেটা জানি, ডার্ক ম্যাটার মাস্ট বি দেয়ার, 25% অফ দ্য ইউনিভার্স, ডার্ক এনার্জি মাস্ট বি দেয়ার, 75% অফ দ্য ইউনিভার্স, বাট হোয়াট উই ডোন্ট নো ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইজ উই হ্যাভ নট ইয়েট সিন দেম ডাইরেক্টলি। সবগুলো ইনডিরেক্ট এভিডেন্স, যেখান থেকে আমি এস্টিমেট করছি, তাদেরকে ডাইরেক্টলি আমি দেখতে পাইনি, পাবো কিনা ভবিষ্যতে সেটাও জানি না, বাট দিস দ্য ফ্যাক্ট। ওকে, তার কারণ আছে, কারণগুলোতে আমি যাচ্ছি না। সেকেন্ড ইজ, যেটা আরো বেশি ইম্পর্টেন্ট, উই ডু নট নো হোয়াট দে আর মেড অফ। কি দিয়ে তৈরি আমরা এখনো জানি না, এটা ভীষণ ইম্পর্টেন্ট। যদি না জানি তাহলে ওরা কে সেটা আমরা বলতে পারবো না এক্স্যাক্টলি। ডার্ক অ্যাট্রিবিউটস টু আননোন, নোন নয়, আননোন। ওকে, তো কতটা আমি জানতে পারি সেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। থার্ডটা আমি স্কিপ করছি, ফোর্থ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, উই ডু নট নো মাচ অ্যাবাউট ইন্টারমিডিয়েট রেডশিফট, যার উপর আমি জাস্ট 2 minutes আই উইল স্পেন্ড অন দ্যাট অ্যান্ড ফিনিশ। আমি কি বললাম, 1100 রেডশিফটে কথা বলেছি, আবার খুব লো রেডশিফটে কথা বলেছি, 1 to 1.5। ইন্টারমিডিয়েট রেডশিফটটা সম্বন্ধে আমরা জানি না, and that actually gives you some light. So this light is called light of knowledge. Okay, so this is the clue যে ছবিটা তোমরা দেখেছো। This is the starting point. Okay, earliest, this is right now, যেখানে তুমি স্টার্স, গ্যালাক্সিস সব কিছু পেয়ে গেছো, এবং এই যে মাঝখানের পোর্শনটা, দিস ইজ কল্ড দ্য ডার্ক এজেস, যে সময়টা আমরা জানি না। এবং এইটা জানার জন্য যে টেলিস্কোপ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেই টেলিস্কোপটার নাম হচ্ছে রেডিও টেলিস্কোপ, যার প্রথমটা সম্বন্ধে তোমরা জেনেছো, কাজে আমি স্কিপ করে যাচ্ছি। জিএমআরটি, দিস ইজ অ্যান ইন্ডিয়ান ইনিশিয়েটিভ, যেটা থেকে আমরা ওগুলো সম্বন্ধে জানতে পারবো রেডিও সিগন্যাল নিয়ে। অ্যান্ড নেক্সট টেলিস্কোপ, যেটা এখন আমাদের স্কোয়ার কিলোমিটার অ্যারের ফার্স্ট রেলেভেন্স হলো, দিস ইজ কল্ড স্কোয়ার কিলোমিটার অ্যারে। সো 11 কোর মেম্বার কান্ট্রিজ, অ্যালং উইথ দ্যাট তোমরা অলরেডি শুনেছো আরো 9 অ্যাসোসিয়েট কান্ট্রিজ আছে, টোটাল 20 কান্ট্রিজ কাজ করছে। ইন্ডিয়া ইজ ওয়ান অফ দেম, অ্যান্ড ওয়ান পার্ট ইজ ইন সাউথ আফ্রিকা, দিস ইজ এ কার্টুন, ওয়ান পার্ট ইজ ইন সাউথ আফ্রিকা, দ্য আদার পার্ট ইজ ইন অস্ট্রেলিয়া।
এবং এই পুরোটা মিলিয়ে আমাদের ডেটা দেবে বলে আমরা এক্সপেক্ট করছি। দিস উইল স্টার্ট রানিং ইন কাপল অফ ইয়ার্স। অ্যান্ড এই স্কোয়ার কিলোমিটারের বহু রকম অ্যাপ্লিকেশন আছে। আমি জাস্ট যে অ্যাপ্লিকেশনটুকু বলবো সেটা হচ্ছে, ওকে লেট বি স্কিপ দিস থিং, ওকে লেট বি স্কিপ দিস থিং, এটা তোমরা বারবার শুনবে। আমি জাস্ট যে অ্যাপ্লিকেশনটা বলবো সেটা হচ্ছে স্কোয়ার কিলোমিটার অ্যারে হলে, এটা তৈরি হলে কেন এটা ইম্পর্টেন্ট, এবং আমাদের যে আননোন জিনিস ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, সেটা সম্বন্ধে আমরা কি ইনফরমেশন এক্সপেক্ট করতে পারি, এখান থেকে কি ইনফরমেশন এক্সপেক্ট করতে পারি। সো দিস আর দ্য ইনফরমেশনস। এগুলো সবগুলোর উত্তর পাবো আমি গ্যারান্টি করছি না, বাট অ্যাটলিস্ট সাম অফ দেম মাস্ট বি অ্যাড্রেসড অ্যান্ড উই আর ট্রাইং টু অ্যাড্রেস দোজ থিং। ফার্স্ট ইজ হাউ ডু দে বিহেভ অ্যাট ইন্টারমিডিয়েট রেডশিফট, আমরা ভালোভাবে জানি না। নেক্সট ইজ ডার্ক ম্যাটার কোল্ড এনাফ? Okay, the prevalent candidate is called cold dark matter, but এটা কতটা cold আমরা এখনো পিওরলি জানি না। There are warm dark matter candidates and others. So is dark matter cold enough? এটা জানতে পারবো। Next is dark energy কি দিয়ে তৈরি সেটা আমরা জানি না। There are different theoretical proposals. The prevalent proposal is this is a vacuum. There are alternative proposal, this is called dynamical quantity. এটা আমরা তখনই জানতে পারবো if we go to intermediate redshift. Then do they interact? ওরা কি interact করে না আলাদা আছে? Then does dark energy cluster? এটা কি এই যে structure formation তাতে কি contribute করে, effect on posterior scenario and so on and so forth. There are other questions as well, but may answer to many such questions. So this is the importance of square kilometer array. Okay, so let me finish. The point is not to pocket the truth, but to chase it. And herein lies the real fun. আমি যেখান থেকে শুরু করেছিলাম, let me repeat. The purpose of doing science is not just to help you brew your morning coffee. Its purpose is something beyond that. I think I have been partially able to carry that message to you. এবং এই মেসেজের পর তোমাদের মধ্যে কেউ কোনো একজনও যদি এই ফিল্ডে কাজ করতে ভবিষ্যতে উৎসাহী হও, I think আমার টকটা will be a great success. Thank you very much. প্রশ্ন, তোমার নাম বলবে, কোথা থেকে আসছো? তন্ময় দত্ত, বঙ্গবাসী কলেজ। বলছিলাম স্যার, ইউনিভার্সের শুরু থেকে কি একই পরিমাণে ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি রয়েছে, না সেটা ধীরে ধীরে বাড়ছে? গুড কোয়েশ্চেন। আমরা এখন অবধি জানি না। অবশ্যই আজকের দিনে তুমি যদি দেখো, ডার্ক এনার্জি যদি বলা হয়, ডার্ক এনার্জি অনেক পরে ডমিনেট করেছে, ওটা আমি তোমাকে বলার চেষ্টা করলাম। আমাদের ইউনিভার্সের সাইজ যখন ছিল 60%, আমি যে স্টিফেন হকিংসের ব্রিফ হিস্টরি অফ টাইমে পড়ছিলাম, সেখানে বলছে ইউনিভার্সের ছোট্ট গোলার মতো ছিল ওইটা, বিগ ব্যাং একটা ছোট্ট পয়েন্ট থেকে শুরু হয়েছিল। এক্স্যাক্টলি, প্রথমে হাইড্রোজেন তৈরি হয়েছে, তারপর হিলিয়াম তৈরি হয়েছে, সো অন এন্ড সো ফর্থ। কথা একদম ঠিক। ওকে, ডার্ক এনার্জি সম্বন্ধে আমরা এখন অবধি যেটা বলতে পারি সেটা হচ্ছে, মানে আমাদের সায়েন্স করছে মানে তোমাকে ট্রুথটাকে বলতে হবে, আমি কতটা জানি কতটা জানি না। ওকে, তো আমরা যতটা জানি সেটা হচ্ছে ডার্ক এনার্জি হ্যাজ স্টার্টেড ডমিনেটিং when the size of our universe was 60% of its present size. ওকে, যে জন্য এটা আমি বললাম লেট টাইম ফেনোমেনন। সাইজটা তার আগে বেসিক্যালি ইউনিভার্স ডিসিলারেট করছিল। ওকে, যখন সাইজটা 60% মতো হলো, তখন ইউনিভার্স অ্যাক্সিলারেট করতে শুরু করলো। তার মানে তখন ডার্ক এনার্জি ডমিনেট করতে শুরু করলো। এবার ডার্ক এনার্জি আগে ছিল কি ছিল না, দ্যাট উই ডোন্ট নো ফর শিওর, বা কতটা অ্যামাউন্ট ছিল উই ডোন্ট নো ফর শিওর। হতে পারে যে ওটা ডরম্যান্ট ছিল আগে, এটা ডিফারেন্ট থিওরিটিক্যাল মডেল আছে, আমি নামগুলো বলছি না, থয়িং মডেল, ট্র্যাকিং মডেল অ্যান্ড সো অন। হতে পারে ওটা ডরম্যান্ট ছিল, এই সময়ও অ্যাক্টিভ হয়েছে। আবার হতে পারে ধীরে ধীরে বাড়তে বাড়তে এই জায়গাতে এসেছে। দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ মডেলস, বাট দ্যাট উই আর নট শিওর অ্যাবাউট। দ্যাট ইজ ওয়াই আমাদেরকে আরো হায়ার রেডশিফটে গিয়ে বুঝতে হবে। বিকজ এই যে রেডশিফটটা নিয়ে যে কথাগুলো বললাম, এই রেডশিফটটা তো 1.5 আর লেস। তার থেকে আমি যে ইনফরমেশন পেয়েছি সেটা হচ্ছে, আবার যদি ওটা কসমোলজিক্যাল কনস্ট্যান্ট হয়, তাহলে ইট ওয়াজ অলওয়েজ দেয়ার। দিস ইজ ভ্যাকুয়াম এনার্জি, এটা আমি বললাম, ইট ওয়াজ অলওয়েজ দেয়ার, ব্যাকগ্রাউন্ডে এটা অলওয়েজ দেয়ার। আমরা এখন অবধি জানি না, এখন অবধি ডেটা সেট মোর অর লেস টেন্ডস টুয়ার্ডস ভ্যাকুয়াম এনার্জি, কসমোলজিক্যাল কনস্ট্যান্ট, বাট দেয়ার আর সাটল হিন্টস দ্যাট দিস মাইট নট বি দ্যাট থিং। সেই জন্যই আমাদের হায়ার রেডশিফট, এই যে ইন্টারমিডিয়েট রেডশিফট কথাটা বলছি এই জন্যই, সেখানে গেলে আমরা বুঝতে পারবো আরো বেশি করে, অ্যাটলিস্ট উই এক্সপেক্ট দ্যাট উই উইল গেট টু আন্ডারস্ট্যান্ড, ওকে, যে এদের নেচারগুলো এক্স্যাক্টলি কি। বা তোমার প্রশ্নের উত্তর, ইউনিভার্সে তো ম্যাটার আর রেডিয়েশন দুটোই আছে, তো এই যে একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সি সরে যাচ্ছে, এই যে ওদের মধ্যেকার যে রেট অফ এক্সপ্যানশন, সেটা কি ওদের ডেনসিটির উপর ডিপেন্ড করবে? রেডিয়েশনের উপর করবে না, বিকজ রেডিয়েশন তুমি যদি দেখো, রেডিয়েশন বেসিক্যালি দ্যাট রেডশিফটস আর ভেরি ফাস্ট। শুরুতে দুটোই ছিল, বাট রেডিয়েশন মানে ওটা কি, ওটা রিলেটিভিস্টিক, তাই তো? রিলেটিভিস্টিক যদি হয়, তুমি ওর প্রেসার ডেনসিটি রিলেশন তুমি বের করতে পারো, সেখান থেকে তুমি রেডশিফট, আমি অঙ্কটাতে যাচ্ছি না, রেডশিফটের সঙ্গে তুমি ম্যাচ করে তুমি দেখাতে পারো যে রেডিয়েশন রেডশিফটস আর ভেরি ফাস্ট। সো আজকের দিনে রেডিয়েশন ডাজন্ট প্লে ক্রুশিয়াল রোল। মানে এখনকার এক্সপ্যানশনের জন্য রেডিয়েশন না, রেডিয়েশন কন্ট্রিবিউটস টু লেস দ্যান 0.03% অফ টোটাল ম্যাটার ডেনসিটি টুডে। ওকে,
সো ম্যাটার কম্পোনেন্টটা বেশি ইম্পর্টেন্ট, বাট এখন আমরা যেটা দেখছি সেটা আরো বেশি সারপ্রাইজিং। শুধু ম্যাটার নয়, তার থেকে আরো বড় ইম্পর্টেন্ট কম্পোনেন্ট আছে, উইচ ইজ কল্ড ডার্ক এনার্জি। বাট ম্যাটার মাস্ট বি দেয়ার, বিকজ ম্যাটারটা 30% না থাকলে তুমি ডেটাটা মেলাতে পারবে না। ওকে, সো 4% ordinary matter, 25 to 26% dark matter, and 70% dark energy. This is the only conclusion till now. Yes, please. So what do you think, like dark matter has a phenomenological origin in the particle physics nature, but about dark energy, do you think that it has some elementary particle? Yeah, there are lots of different models from particle physics as well as gravitational physics. There are lots of models around. There are lots of models around. That's what I say. We do not know. This is the important part. Yes. Is dark energy just a vacuum or dynamical quantity? Vacuum মানে হচ্ছে ওটাই cosmological constant. হ্যাঁ, ওটা ভ্যাকুয়ামে পড়ে আছে। আর ডাইনামিক্যাল কোয়ান্টিটি, there are lots of models coming out of particle physics, coming out of gravitational physics, coming out of fundamental quantum gravity theory and all these things. কিন্তু এই যে we have a basically zoo of different models. কিন্তু using the present data sets, we cannot discriminate among them very much. All we can say, because just low redshift আমার ডেটাটা অনেক বেশি important, all we can say is that everybody of them should boil down to cosmological constant at low redshift. So that's why we need to take shelter of higher redshift. আমি যদি হায়ার রেডশিফটে যাই তখনই এদের মধ্যে ডিসক্রিমিনেট করতে পারবো এবং তখন ওই প্রশ্নটার উত্তর দেওয়া যাবে whether this is coming from particle physics model or from gravitational physics model or from fundamental physics model or this is a vacuum energy. Okay. Sir, Junishan Gupta from Vijaya College. Sir, just like you said that redshift 0 or nearly to 0 tells us the present and redshift increasing gives us data from the past. So in context to that, blue shift equal to 0 will it be telling us the present and further blue shift data will... You should tell me. The answer is already here. You should tell me. So, I mean, can we get the data from the future from like blue shift rising? Or... No, not yet found it out. That's the issue. Okay. Because redshift আমরা শুরুটা কি বললাম, redshift আমরা okay, let me not go into that thing. Okay, redshift আমি কিভাবে মেজার করছি, আমার কাছে আসা দূরে দিয়ে মেজার করছি। ওকে, সো আমি যদি এমন কোনো ডেটা পাই যেটা আমার কাছে আসছে এবং সেই ডেটাটা যদি আমার ইউনিভার্স সম্বন্ধে অ্যাজ এ হোল ইনফরমেশন দেয়, আমার ইনফরমেশনটা যদি অ্যাস্ট্রোফিজিক্যাল না হয়, ইউনিভার্স সম্বন্ধে অ্যাজ এ হোল দেয়, তার মানে আমি বলতে পারবো যে দেয়ার ইজ ব্লু শিফট, আমি দেখতে পাচ্ছি এবং তার মানে ফিউচার সম্বন্ধে বলতে পারি ইন প্রিন্সিপাল, বাট টিল নাও দিস হ্যাজ নট বিন পসিবল। ওকে, সেই জন্য এটা জেনারিক কনক্লুশন যে ইউনিভার্স ইজ এক্সপ্যান্ডিং এবং সবাই একে অন্য থেকে দূরে সরে যাচ্ছে, রেডশিফট হচ্ছে এন্ড এটসেট্রা। Yes. Does that? Yes, please. Sir, the graph showed us that my name is Dekmona Sarkar. I am from Bangladesh College. So the graph showed us that as the galaxies move farther away from us, the velocity gradually increases. So can the galaxies sufficiently far away enough hit the light speed? No, we have not yet found that out. Once again, the answer is that the velocity is much below that thing. Okay, and this is true for nearby galaxies, as I said. This is true for nearby galaxies. Okay, the velocity is much less than that. Okay, but there are theoretical issues to basically rule that out as well. Sir, we know that the dark energy is causing expansion, and due to gravity and matter, there's a pull, right? So there must be some equilibrium position where it balances out. So what kind of properties do we observe in that position, and how can we? Okay, as I said, till now the information we have is that universe started expanding. Okay, from the very beginning, after Big Bang, universe started expanding. Okay, and at that time, the matter that was there is first radiation, as she was pointing out, and then ordinary matter plus dark matter. Okay, so at that time the expansion rate was gradually slowing down because we have ordinary matter. So ordinary matter is basically gravitational force is attractive. So even if that is expanding, the expansion was slowing down. Okay, starting from the beginning, the expansion was at the very beginning there was a super fast expansion. I'm not coming to that point. That is called inflation. Okay, but after that, universe was expanding but at a slower rate, gradually slower rate. It was decelerating. Okay, when the size become around 60% of the present size, okay, the redshift is around 0.6, you can calculate that. Okay, it has started accelerating. So at that point basically there was a equilibrium position, but that point is not that significant so far as cosmology is concerned. You get my point? It was decelerating.
When the redshift was exactly 0.6, it started accelerating. So this point and this point is really important to us because they have very much underlying physics. স্যার আমি এমনি বলছি যে আমাদের ইউনিভার্সের শেষ পরিণতিটা কি হবে? Once again, thank you very much. No, this is a very interesting question. এই কোয়েশ্চেনটা আমি অনেক জায়গায় পাই. This is a very interesting question. So একদম, this is a very interesting question. But science আমি যেটা বলছি, in science আমরা যেটা জানি সেটাই আমরা বলতে পারি. We cannot predict. We are not astrologers. We are astronomers. Okay? We cannot predict. Astrologers predict, but most of the time that turns out to be false. Okay? But in astronomy, what we do is, what we know will basically tell that. There are theoretical models. Just to তোমাকে আমি করছি না, আমি যেটা বলার চেষ্টা করছি, there are lots of theoretical models. Big crunch, big rip and etc. আমি এখানে দেখিয়েছি। আমাদের ভবিষ্যতে কি হবে? সেটা হচ্ছে theoretical models. There are proposals. But until and unless we have data, we cannot really verify that. And unfortunately, or fortunately, we can have data of only the past. Because the time we consider here, that is called look back time. We just look back and we find the data. So ভবিষ্যতে কি হবে সেটা আমরা জানি না, just that. আমরা জানি না। Okay, there is no other question. Let us thank the speaker. Thank you very much. So this session is closed. Yes, sure. Yeah. Just a minute. Okay. There is an announcement. So we have one quiz program that will be in the exhibition hall. Or here, no, this is Questro contest and Questro contest. citizen science work. And it will be held here from 2 o'clock. So, see, basically whatever Kanan said, that different wavelength you will be seeing different component of the Milky Way galaxy or other galaxy. I will teach you how to make images of ultraviolet, optical, infrared and radio images. So we'll make images and we'll try to understand them. And then on the AMT data, I will teach you how to discover galaxies are radiating some kind of plasma outflow from there. So if that is not published, we'll be able to find new plasma outflow from different galaxies. As the black hole accreter, it radiates plasma also. We'll have that Questro contest, image making contest, and citizen science research workshop from 2 o'clock to 5 o'clock. Maybe 2 So in this hall. Here itself we'll do that. And for that we require your laptop, internet. If you don't have, still you are welcome to learn that part also. Please be there. That is going to be a very interesting session, for sure. Thank you. See you after lunch.